অল্প কিছু লোক করেছেন, বাকি যারা আছে তারা শুরু মানে করে দিলে তাহলে আমরা আর কোনো ইন্টারাপশন রাখতে চাচ্ছি না সেমিনারের মাঝে। আমরা এখনই শুরু করব সেমিনার, সো আপনারা শুরু করে মানে কাইন্ডলি একটু। স্ক্রিন শেয়ার দিছি, সবাই একটু কাইন্ডলি বলবেন যে আমার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে কিনা। ক্লাস রেকর্ড শুরু হয়ে গেছে। শেয়ার, শেয়ার স্ক্রিন, ওকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি একটু প্রেজেন্টেশন মোডে চলে যান। ওকে। থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে পাশে থ্রি ডটে হুম। ক্লিক করেন, ভিউ প্রেজেন্ট ফুল স্ক্রিন। করতে। হুম। হ্যাঁ, ওকে। ওকে। সো আমি আমার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছি, এখানে আমার পরিচয়টাই দেওয়া আছে আমার সম্পর্কে আর কি। সো এটা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো আমরা আমাদের যেই কোর্স সম্পর্কে প্রথমে আমি বলেছিলাম, আমরা এখানে ডিসকাশন করতে এসেছি হচ্ছে অপারেটিং সিস্টেম বা ওএস নিয়ে। তো আমরা এখানে নাম বলেছি, নাম হচ্ছে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। তো আসলে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সটা কি, এই জিনিসটা আমাদের আসলে শুরুতে জানার দরকার আর কি। আহ, আমরা সেটা জানার আগে আমরা অপারেটিং সিস্টেমটা কি সেটা একটু আমরা জানি আর কি। তো অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার, যে সিস্টেম সফটওয়্যার মাধ্যমে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার পেরিফেরালস যে ডিভাইস গুলো আছে সেই ডিভাইস গুলাকে ম্যানেজ করা। ম্যানেজ করে কি করা হয়, ম্যানেজ করে আপনাকে কমন কিছু সার্ভিস প্রোভাইডেড জি করা জি। হয়। মূলত সেটা হচ্ছে আমাদের ভাই। অপারেটিং সিস্টেম। সো কম্পিউটার অপারেটিং সিস্টেমটা তাহলে এক ভাষায় যদি বলতে পারি, কোন হুম। একটা সার্ভিসের উদ্দেশ্যে যদি কোন একটা সফটওয়্যার ব্যবহার করি, যেমন আমরা আমরা বর্তমানে যদি কোনো ইন্ডাস্ট্রিতে যেটা দেখি অনেকে ইআরপি ব্যবহার করে, সেটা একটা সফটওয়্যার। তো এইগুলা এটাকে এটাকে বলতেছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা হচ্ছে আপার লেয়ার, অনেক আপার লেয়ার একটা অ্যাপ্লিকেশন। কিন্তু লোয়ার লেভেলে যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যেটাকে ডেভেলপ করা হয়েছে, যে এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে আপনি কম্পিউটার যে হার্ডওয়্যার গুলা, যেমন হচ্ছে মেমোরি, তারপরে সিপিইউ, তারপরে হচ্ছে গিয়ে আপনার কিবোর্ড, মাউস, ইনপুট আউটপুট ডিভাইস যে সমস্ত জিনিসগুলো আছে, এই যে যন্ত্রাংশ বা এই পেরিফেরালস ডিভাইস গুলাকে ম্যানেজ করার জন্য যেই সফটওয়্যারটা, সেটাই মূলত হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো এই সিস্টেম সফটওয়্যার আমরা মূলত আমরা ওখানে বর্তমানে দুই ধরনের সিস্টেম সফটওয়্যার আছে, একটা হচ্ছে আহ, ইউ ইউনিক্স, আর একটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সো ইউনিক্স এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যেহেতু আমরা উইন্ডোজের নাম অনেকে শুনেছি। আহ, আপনার স্লাইডটা অন্যদিকে চলে গেছে। ইমরান ভাই, ভাই আমি আবার দিচ্ছি, ওটা আসলে অন্য স্ক্রিন শেয়ার হয়ে গেছিল, আমি আবার দিচ্ছি। ওকে। ওইটা তো ঠিক ছিল যেটা দিছিলেন। ওকে, জাস্ট মিনিট, এটা ভুলে তো স্টপ করে দিয়েছি। সিস্টেম সফটওয়্যার সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তাহলে আমরা সিস্টেমটাকে ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার, মূলত সেটা হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। যে অপারেটিং সিস্টেম আমি বললাম যে ইউনিক্স এর নাম বললাম, আবার হচ্ছে গিয়ে উইন্ডোজ এর নাম বললাম। তো আমি কিন্তু এখন লিনাক্স এর নাম বলি না। তো আমরা নেক্সট স্লাইডে যদি যাই, তো আমরা দেখতে পাবো যে ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে এমন একটা অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে মাল্টিটাস্কিং এবং মাল্টি ইউজার মোডে কম্পিউটারকে পরিচালনা করার জন্য আসলে মূলত তৈরি করা হয়েছে। এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটার যে কালের বিবর্তনে আমরা হচ্ছে
আজকে লিনাক্স যে নামটা শুনতে পাচ্ছি, মূলত এই ইউনিক্স অপারেটিং সিস্টেম থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমের আবির্ভাব হয়েছিল। ইউনিক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে প্রপ্রাইটারি একটা সফটওয়্যার, যেখানে আপনাকে হচ্ছে পেইড, মানে আপনি কোনো হার্ডওয়্যার যদি পারচেস করেন, সেই হার্ডওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যার পারচেস করার পরে হচ্ছে আপনি ইউনিক্স অপারেটিং সিস্টেমটা পাবেন। কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা, সেটা হচ্ছে ওপেন সোর্স বা ফ্রি ফ্রি ভার্সনে কমিউনিটি ডেভেলপ অপারেটিং সিস্টেম। কমিউনিটি ভার্সনে আমরা এটাকে হচ্ছে গিয়ে আহ, আহ, ইমরান ভাই, জি। আপনার ভার্চুয়াল কনসোল দেখা যাচ্ছে, আপনি শুধু একটা স্ক্রিন শেয়ার করেন এন্ড মানে ওই, ওকে, আমি শুধু ওইটা প্রেজেন্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ। আমারটা বুঝতেছি। হ্যাঁ। তো আমি যেটা বলতেছিলাম যে ইউনিক্স অপারেটিং সিস্টেম সেটা হচ্ছে আমাদেরকে পেইড বা আমাদের হচ্ছে হার্ডওয়্যার পারচেস করে আমরা ওই অপারেটিং সিস্টেমটাকে আমরা অ্যাক্সেস বা ব্যবহার করতে পারি। আর উপরের স্লাইডটা ইউনিক্সে। তো এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা মূলত হচ্ছে ডেভেলপ করা হয়েছিল হচ্ছে বেল লাইব্রেরি রিসার্চ সেন্টার। এটাতে হচ্ছে কি আপনার দুইজন ভদ্রলোক, আমরা যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি অনেকে সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করেছিলেন। তো মূলত হচ্ছে এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটা সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লেখা হয়েছে। তো আম, একটু প্রেজেন্ট মোডে চলে যান ইয়া ভাই, ইমরান ভাই প্রেজেন্ট মোডে চলে যান, প্রেজেন্ট মোড। তো এখন যেটা বললাম যে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা আসলে কোথায় ব্যবহার করা হয়, ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে আপনার অনেক যেখানে বিগ ডেটা নিয়ে কাজ, যেমন টেলকো, তারপরে হচ্ছে ব্যাংক, এরকম হুম। অনেক অর্গানাইজেশন আছে যেখানে হচ্ছে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার হয়। তো ইউনিক্স অপারেটিং সিস্টেম থেকে মূলত আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম যেটা ওপেন সোর্স আসছে, এটা হচ্ছে আপনার ইউনিক্স এর মধ্যে লাইক ইউনিক্স, কিন্তু এটা হচ্ছে ওপেন সোর্স, যেখানে আপনি হচ্ছে কি সোর্স কোড থেকে শুরু করে, মানে আপনার অপারেটিং সিস্টেমের যে কোর কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলো হচ্ছে গিয়ে কার্নেল। এই কার্নেলটা হচ্ছে ওপেন সোর্সে ফ্রি। আপনি যদি ক্যাপাবল হন, আপনি নিজে চাইলে এই ইউনিক্স অপারেটিং সিস্টেমটাকে হচ্ছে ডেভেলপ করতে পারবেন আপনার মতো করে, যেহেতু এটা ওপেন সোর্স। তো এর এই ওপেন সোর্সের বাবা, অনেকগুলা ডিস্ট্রিবিউশন আছে। কি করছো? আসো। কেউ কি হুম। ইমরান ভাই প্রেজেন্টেশনটা কেউ কি বারবার কথা ছেড়ে বলতেছে? দিচ্ছে। কেউ কি কথা বলতেছে? ভাই দাঁড়ান, আমি আপনার প্রেজেন্টেশনটা বারবার স্টপ হয়ে যাচ্ছে ইমরান ভাই। আমি একটু তাহলে 1 মিনিট রিজয়েন করি, হ্যাঁ? ঠিক আছে। কেউ একজন নয়েজ করতেছে আর প্রেজেন্টেশনটা স্টপ হয়ে যাচ্ছে, আমি জুম থেকে রিজয়েন করি, আপনি কথা বলতে থাকেন। এটা আপনি কথা বলতে থাকেন, আমি রিজয়েন ওকে করতেছি। ওকে, ঠিক আছে। তাহলে যেটা বললাম, লিনাক্স অপারেটিং সিস্টেমটা হচ্ছে কি ওপেন সোর্স, যেটা হচ্ছে কমিউনিটি ডেভেলপ, আপনি চাইলে আপনার মতো করে ডেভেলপ করতে পারবেন, সেটা কোনো অসুবিধা নেই। যার আমরা এই মূলত আমরা যে আমাদের যে কোর্স, আমরা সেখানে লিনাক্স অপারেটিং সিস্টেমটা নিয়ে আমরা আলোচনা করি। তারপর হচ্ছে এবার আসেন লিনাক্স এর পরে, এখন আমরা যদি বলি কেন আমরা আসলে লিনাক্স ব্যবহার করব, বা এর আগে আমি যদি বলি একটা অপারেটিং সিস্টেমের যে কোর কম্পোনেন্ট গুলো আছে, সেই কোর কম্পোনেন্ট গুলো কি কি। তো একটা অপারেটিং সিস্টেমের কোর কম্পোনেন্ট হচ্ছে আপনার যে কার্নেলটা হচ্ছে যে মূল, যেটা দিয়ে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা, যেটাকে একটা সিস্টেম, যে এটা একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা হচ্ছে সি প্রোগ্রাম দ্বারা লিখা হয়েছে, ওই সফটওয়্যারটা হচ্ছে কার্নেল। আচ্ছা, কার্নেলের উপরে আপার লেয়ারে যেটা আছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিভাইস, স্টোরেজ, মানে হার্ডওয়্যার বা পেরিফেরালস ডিভাইস আমরা বলতে পারি। তো হার্ডওয়্যার বা পেরিফেরালস ডিভাইসের উপর মধ্যে কি থাকতে পারে, সিপিইউ, মেমোরি, র্যাম। এই তার সিপিইউ, মেমোরি, দেন তার উপরে যে লেয়ারটা হচ্ছে সেই লেয়ারটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার।
ইউটিলিটি সফটওয়্যারটা কি? তো প্রথম গেল সিস্টেম সফটওয়্যার, সেটা হচ্ছে কার্নেল। তারপর কার্নেলটা কোথায় থাকে? হার্ডওয়্যারের উপরে থাকে। হার্ডওয়্যারের উপরে থাকার পরে হার্ডওয়্যার দেন দেন কি থাকতেছে? ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যারটা কি? এই যে আমরা আমাদের দৈনন্দিন যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো, যে সমস্ত নেক্সট নেক্সট স্লাইড, যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আমরা ব্যবহার করি, সেই অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে ইউটিলিটির মধ্যে থাকে। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা আহ, একেবারে আপার লেয়ার হচ্ছে আমরা যারা ইউজার, আমরা যারা হচ্ছে কম্পিউটার সিস্টেমটাকে ম্যানেজ করি, সেটা থাকে। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে লিনাক্সটা কেন ইম্পর্টেন্ট আমাদের ফিউচার সাইবার সিকিউরিটিতে। এখন আমরা কেন আসলে সরাসরি সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতেছি? আমরা বর্তমানে যে আমাদের ডিজিটাল যুগে যে ডেটা, এই ডেটা আসলে সুরক্ষিত না। এই ডেটাকে সুরক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সিকিউরিটি যে টার্মসটা, সেই টার্মসটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের এই লিনাক্স কেন বলতেছি এখন সিকিউরিটির আছে? আমরা যারা সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা সিকিউরিটি স্পেশালিস্ট যারা, এই ওনাদের কাছে লিনাক্সটা হচ্ছে যে একটা মুখ্য টুলস। যে টুলস এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, একটা সিস্টেমকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় এবং কিভাবে একটা সিস্টেমকে কম্প্রোমাইজ করা যায়, আপনি টোটাল যেই সলিউশনটা, সেই সলিউশনটা হচ্ছে আমরা এই ওপেন সোর্স লিনাক্স এনভায়রনমেন্টে, লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা পেয়ে থাকবো। তো যেহেতু এখানে আমাদের, আমি শুরুতে বলেছি যে এইটা হচ্ছে ওপেন সোর্স, এখানে হচ্ছে সকল কিছু, ইচ এন্ড এভরিথিং, সবকিছু ওপেন থাকে। আপনি আপনার মতো করে সবকিছু করতে পারেন। So, যেহেতু ওপেন সোর্স, কমিউনিটি ডেভেলপ, আপনার আপনার চোখে একটা বাগ যদি না ধরা পড়ে, আরেকজনের চোখে কিন্তু ঠিক এই বাগটা ধরা পড়বে। তো এই যার কারণ হচ্ছে কি, ফ্রিকুয়েন্টলি আমাদের অপারেটিং লিনাক্স যে অপারেটিং সিস্টেমটা আছে, এটাকে এমন একটা পর্যায়ে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা হয়েছে, যেটা আসলে কম্প্রোমাইজ করা, আপনি যদি ঠিকঠাক মতো আপনি হার্ডেনিং করেন, এই হার্ডেনিং করার পরে আপনার সিস্টেমটাকে কম্প্রোমাইজ করা সো ডিফিকাল্ট। যেহেতু এটা ওপেন সোর্সের কথা বলছে এখানে, আপনার ট্রান্সপারেন্সি, ট্রাস্ট এবং স্পিরিট, তিনটাই এখানে অবস্থান করতেছে। আচ্ছা, ট্রান্সপারেন্সি যেটা আমি মাত্র বললাম, যে এখানে যেহেতু ওপেন সোর্সের কথা আমি এটা বললাম, যে যে কেউ এটা ইন্সপেক্ট করতে পারে এবং সবার কাছে ভিজিবল, এবং এটা হচ্ছে ভার্নাবিলিটিস গুলা আইডেন্টিফাই করা এবং ফিক্সিং করা ইজি হবে। তারপর হচ্ছে কোলাবোরেশন। তো এই যে এখানে কোলাবোরেশন হওয়ার কারণ হচ্ছে গিয়ে যে অনেক অনেক ইঞ্জিনিয়ার আছে যারা হচ্ছে যে কন্ট্রিবিউট করতেছে যে এইটাকে কিভাবে আরো হার্ডেনিং কিভাবে আরো সিকিউর করা যায়, এই বিষয়গুলো নিয়ে আম, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ডেভেলপার আছে যেটা কন্টিনিউসলি কাজ করতেছে। আচ্ছা, তো আমরা নেক্সট স্লাইডে যদি দেখি, এখানে বলা হচ্ছে যে হার্ডেনিং এর কথা এখানে চলে আসছে। লিনাক্সের যে, আপনারা যারা হয়তো কখনো লিনাক্স নিয়ে কাজ করেছেন বা যদি জানেন, এখানে একটা আহ এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে এসি লিনাক্স বা এফএম। এসি লিনাক্স হচ্ছে কনটেক্সট বেস আপনাকে সিকিউরিটি, বা আপনি এটাকে বলতে পারেন কমপ্লায়েন্স। যে আপনার রুল বা আপনার যে কমপ্লায়েন্স, আপনার কমপ্লায়েন্স অনুযায়ী যদি আপনি কোনো কাজ করে থাকেন, তাহলে লিনাক্স সিস্টেম আপনার কাজ করতে দিবে। আপনি যদি কমপ্লায়েন্টের বাইরে কাজ করতে চান, তাহলে আপনাকে কাজ করতে দিবেন। তো এখানে ফুললি কমপ্লায়েন্ট। সাপোজ আমি যদি এক্সাম্পল হিসেবে একটা দেই, ধরেন আপনার একটা ওয়েব সার্ভার রান করতেছে, বাই ডিফল্ট যেটা রান করে 80 পোর্ট এবং 443 পোর্টে রান করে। এখন সামহাও কোনো একটা অ্যাক্টিভিটিস এর কারণে বা কোনো একটা হ্যাকিং ইনজেকশনের কারণে আপনার ওয়েব সার্ভার কেউ একজন রান করতে চাচ্ছে 5000 পোর্টে বা 8000 পোর্টে। এখন এই যে 8000 এবং 5000 পোর্টে যে রান করতেছে, এই যে রান করার পরে আপনার সিস্টেমের ইনফরমেশন গুলা যে বিস হচ্ছে, এইটা যদি আপনি এই এসি লিনাক্স বা এফএমআর যদি আপনি রান করে রাখেন, তাহলে আপনি এই অপারেটিং সিস্টেমে 80 পোর্ট অথবা হচ্ছে 443 পোর্ট ছাড়া আপনার কোনো সার্ভিসে রান করতে পারবেন না। আপনার এই এসি লিনাক্স আপনাকে কনটেক্সে এবং আপনাকে যে তার পোর্ট লেভেলিং এ আছে, সেই পোর্ট লেভেলিং আপনাকে আটকে দিবে। সো এটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের একটা সিকিউরিটি, যে সিকিউরিটির মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার সিস্টেমটাকে আপনি আপনার সিস্টেমটাকে আপনি সিকিউর করতে পারেন।
এছাড়া আরো কিছু ফায়ারওয়াল আছে, যেমন ফায়ারওয়াল ডি আছে, ইউএফডব্লিউ আছে। এই সকল সফটওয়্যার বেস ফায়ারওয়াল গুলোর মাধ্যমে আপনি আপনার সিস্টেমটাকে আরো বেশি সিকিউর করতে পারেন। সো আপনার সাইবার সিকিউরিটির যে কেন বলা হচ্ছে যে আপনার সাইবারের যে অ্যাটাক গুলো আছে, সে অ্যাটাক থেকে আপনি কিভাবে আপনার সিস্টেমটাকে সিকিউর করবেন, এই সিকিউরিটি হচ্ছে আপনাকে লিনাক্স সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম আপনাকে সেই ফ্যাসিলিটি দিয়ে থাকবে। তো আমরা নেক্সট স্লাইডে যদি দেখি যে আমাদের এই যে একটু আগে যেটা বলছি যে আপনি যদি একজন পেনিট্রেশন ইঞ্জিনিয়ার বা পেনিট্রেশন টেস্টিং ইঞ্জিনিয়ার হতে চান, যে আপনি কি করবেন, পেনিট্রেশন করবেন, যে কাকে পেনিট্রেশন করবেন, কোন একটা সার্ভারকে পেনিট্রেশন করবেন। এই পেনিট্রেশনের জন্য যে সমস্ত টুলস গুলা, যে আমি শুরুতে বলেছিলাম যে সাইবার সিকিউরিটিতে লিনাক্স অপরিহার্য। তো আপনি যদি পেনিট্রেশন ইঞ্জিনিয়ার হন, আপনাকে ম্যান্ডেটরি আপনাকে জানতে হবে কালি লিনাক্সটা, আপনাকে জানতে হবে, অথবা আপনাকে প্যারট জানতে হবে, অথবা আপনাকে ব্ল্যাক এআরসি জানতে হবে। তো এরকম অনেকগুলো ডিস্ট্রু আছে, যে সমস্ত ডিস্ট্রু গুলার মধ্যে আপনি কি পাবেন, থাউজেন্ড অফ তারও বেশি আপনি সাইবার সিকিউরিটি টুলস পাবেন বা স্নাইপার পাবেন, যেগুলা দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি আপনার সিস্টেমটাকে কিভাবে কম্প্রোমাইজ করা যায় বা কিভাবে কম্প্রোমাইজ থেকে রক্ষা করা যায়, আপনি সেই টুলস এবং টেকনিক সম্পর্কে আপনি জানেন। তো আপনি যদি একজন সিকিউরিটি স্পেশালিস্ট হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, এই এই লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন এর মাধ্যমে আপনাকে শুরু করতে হবে। দেন আপনি পরবর্তীতে আপনি লিনাক্স সিস্টেমের অ্যাডভান্স যে সমস্ত কোর্স গুলো আছে বা যে সমস্ত কন্টেন্ট গুলো আছে, সেগুলো আপনি কভার করতে পারেন। তো বিল্ট ইন ফ্রেমওয়ার্কের মধ্যে এখানে আরো অনেক কিছুই বলা আছে, যে মেটা এক্সপ্লয়েট, এনম্যাপ, অনেকে নাম শুনবেন। যে আমি যেই কালির কথা বলছি, প্যারটের কথা বলছি, এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোর মধ্যে বিল্ট ইন আপনি মেটা এক্সপ্লয়েট টুলস পাবেন, ওয়ারশার্ক পাবেন, এনম্যাপ পাবেন, যেগুলা দিয়ে, এনম্যাপ দিয়ে আপনি কি করতে পারবেন, আপনি নেটওয়ার্কটাকে মনিটর করতে পারবেন। মেটা এক্সপ্লয়েট দিয়ে কি করতে পারবেন, আপনি আপনার একটা সিস্টেমকে হচ্ছে মানে অ্যাটাকার যে মেশিন আছে, অ্যাটাকার মেশিন গুলাকে আপনি কম্প্রোমাইজ করতে পারবেন মেটাস্প্লয়েট দিয়ে। ওয়ারশার্ক দিয়ে আপনি নেটওয়ার্কটা মনিটর করতে পারবেন। তো এরকম অজস্র টুলস আছে, যে টুলস এর মাধ্যমে আপনি আপনার সিস্টেমটাকে কি করতে পারবেন, স্ক্যানিং করতে পারবেন। স্ক্যানিং করে আপনি আপনার সিস্টেমটাকে হার্ডেনিং করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফ্যাসিলিটি। নেক্সট। তো এখানে ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছে। যদি আমি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, ওয়ার্ল্ড এর মধ্যে যে ক্লাউড বিল্ড করা হয়েছে বা ওয়ার্ল্ডের যে ক্লাউড সিস্টেমটা দাঁড়ানো আছে, আমি যদি এডব্লিউএস এর কথা বলি, আমি ওরাকল ক্লাউডের কথা বলি, এছাড়া অনেক ক্লাউড আছে। যে ক্লাউডের ভিত্তি ভিত্তি স্থাপন কি করা হয়েছে, সেটা করা হয়েছে হচ্ছে যে এই আপনার ইউনিক্স অপারেটিং সিস্টেমের মধ্যে। So, যেহেতু ইউনিক্স এর মধ্যে করা হয়েছে, ইউনিক্স থেকে তো আমাদের লিনাক্স আসছে। তো ইউনিক্স এবং লিনাক্স এর মধ্যে যে আমাদের কমান্ড যেটা বলি, অলমোস্ট 70 থেকে 80% হচ্ছে সেম। তারপর হচ্ছে গিয়ে সার্ভার ক্লাউডের কথা বলছি। তারপরে আপনার এজ এন্ড আইওটি ডিভাইস, আপনার যে আইওটি ডিভাইস গুলো আছে, লাইট ওয়েট যে সমস্ত ওএস গুলো আছে, এই লাইট ওয়েট ওএস গুলোর মধ্যে কিন্তু হচ্ছে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমের কার্নেলটাকে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট যদি আমরা দেখি, আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করেন, আপনি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হবেন। ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে গেলেও কিন্তু আপনাকে হচ্ছে গিয়ে এই লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে আপনাকে জানতে হবে। আপনি ডকার বলেন, মানে মাইক্রো সার্ভিসের কথা, ডকার কুবারনেটিস এর কথা বলেন, অ্যানসিবল যে অটোমেশনের কথা বলেন। তো এই এই যে বিষয়গুলো আছে, যদি আপনি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হন, তাও কিন্তু আপনাকে এতক্ষণ যেটা বলছি সেটা ক্লাউড ইঞ্জিনিয়ার বা আপনি হচ্ছে গিয়ে সরি সিকিউরিটি ইঞ্জিনিয়ার কথা বলছি, এখন আপনারা বলতেছি ক্লাউড ইঞ্জিনিয়ার বা ডেভঅপস ইঞ্জিনিয়ার। আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে কিন্তু আপনাকে লিনাক্স অপারেটিং সিস্টেমটা আপনার খুবই ম্যান্ডেটরি, যেটা আম, দা- আপনার ক্লাউড কম্পিউটিং বলেন, সাইবার সিকিউরিটি বলেন, একই। তারপর হচ্ছে কনফিডেন্সিয়াল কম্পিউটিং এর কথা যদি আমরা বলি, যেটা অলরেডি আমি বলেছি যে আপনার এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা এতটাই মানে এতটাই সিকিউর, যেটা আপনি আসলে অন্য যেই অপারেটিং সিস্টেম গুলো আছে সেগুলাতে ওই ধরনের কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা আসলে পসিবল না। আচ্ছা, নেক্সট যদি আমরা যাই,
তারপর অ্যাওয়ারনেস, সাপ্লাই চেইন অ্যাওয়ারনেস এর কথা বলেছে, টার্গেটেড অ্যাটাকের কথা বলেছে। এই কথাগুলো অলরেডি আমি অলরেডি বলে আসছি আগের আগের যে স্লাইড, আগের যেই কথাগুলো ওর মধ্যে এই সবগুলা কথা এখানে বলেছে। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে কি কি ধরনের আহ, আহ, আমাদের অ্যাওয়ারনেস এর কথা আছে। তারপর হচ্ছে যে টার্গেট অ্যাটাক কি কি ধরনের এই পর্যন্ত যে অ্যাটাক গুলা হয়েছে, ম্যালওয়্যারের কথা, সেই জিনিসগুলো বলা হয়েছে। আচ্ছা, নেক্সট যদি যাই আমরা আমাদের মূল টপিকটাতে যাই আমরা। হ্যাঁ, আম- আচ্ছা, এইটা হচ্ছে এই যে লিনাক্স এর কথা এতক্ষণ ধরে বললাম, লিনাক্স এর এটা হচ্ছে ফুল গোত্র, মানে আপনাকে পুরো শাখা লিনাক্স যা আছে সবকিছু, মানে এটা কমন ভাবে বলছি। কিন্তু লিনাক্স এর মধ্যে কিছু মানে অনেকগুলা ডিস্ট্রিবিউশন আছে, অনেকগুলা ভাগ আছে। তো ডিস্ট্রিবিউশন গুলা কি, সেটা হচ্ছে কার্নেল হচ্ছে লিনাক্স কার্নেলই, যে লিনাক্স কার্নেলের উপরে কি অপারেটিং সিস্টেমটাকে বিল্ড করা হয়েছে। কিন্তু সিস্টেম এবং ইউটিলিটি যে সফটওয়্যার গুলো আছে সেই সফটওয়্যার গুলো ডিফারেন্ট। কিছু ক্ষেত্রে এক, আবার কিছু ক্ষেত্রে ডিফারেন্ট। তো এই ডিফারেন্ট ধরেন হচ্ছে আপনার বাবা হচ্ছে আপনারা আপনারা পাঁচ ভাই, এখন বাবা কিন্তু হচ্ছে একজনই। এখন এই যে এক এক বাবার যে পাঁচ ছেলে, সবাই তো একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন একজন হচ্ছে গিয়ে ব্যবসায়ী, একজন হচ্ছে যে বা অন্য কোনো প্রফেশনে আছে, কিন্তু গোত্র কিন্তু একটাই। তো এখন এই লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, যেমন একটু আগে আমি যে বলছিলাম কালি লিনাক্স এর ধর্ম কি, সে হচ্ছে একজন সিকিউরিটি পেনিট্রেশন টেস্টার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বা তাদের টুলস হিসেবে ব্যবহার করা। আবার যদি আমি ওরাকল লিনাক্স এর কথা বলি, ওরাকল লিনাক্স কি করতেছে, ওরাকল যে ডেটাবেস আছে সেই ডেটাবেসটাকে নিরবিচ্ছিন্ন ভাবে কিভাবে ডেটাবেসটাকে পরিচালনা করা যায় সেক্ষেত্রে ব্যবহার করা। আবার ধরেন হচ্ছে আমি যদি উবুন্তুর কথা বলি, উবুন্তু হচ্ছে যে ধরেন মানে আলু তরকারির মতো আর কি। আপনি এটাকে দিয়ে ডেটাবেসও বানাতে পারবেন, এটা দিয়ে ওয়েব সার্ভারও বানাতে পারবেন, আবার এটা দিয়ে হচ্ছে কি আপনি একটা মেইল সার্ভারও বানাতে পারবেন, আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু আপনাকে ম্যানুয়ালি সবকিছু করান। কিন্তু ওর উবুন্তুর সাথে যদি ওরাকলের যদি তুলনা করি, ওরাকল ডেটাবেসটা রান করার জন্য, ওরাকল ডেটাবেসের রান টাইম যে এনভায়রনমেন্টের জন্য যে সমস্ত সফটওয়্যার গুলো থাকার দরকার, সেই সফটওয়্যার গুলো ওরাকল লিনাক্স এর মধ্যে বিল্ট ইন, ওই কার্নেল সহ ওই আইএস এর মধ্যে দেওয়া থাকে। কিন্তু উবুন্তুর কথা যদি বলি, হ্যাঁ, উবুন্তুতে আপনি ওরাকল রান করতে পারবেন, কিন্তু ওরাকলের যে প্রি রিকুইজিট যে সফটওয়্যার গুলো আছে যেটা উবুন্তুতে দেওয়া নাই, সেটাকে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। তারপরে কালির কথা যেটা বললাম, এখন আসেন রেড হ্যাটের কথা। রেড হ্যাটও একটা হচ্ছে যে লিনাক্স, যেখানে যেটা হচ্ছে গিয়ে আপনার রেড হ্যাট ইনকর্পোরেশন, যেটা গ্লোবালি একমাত্র সার্টিফিকেট রিকগনাইজেশন। আপনাকে যদি কোনো সার্টিফিকেট নিতে চান বা আপনি যদি কোনো ট্রেনিং করতে চান যে আপনি লিনাক্স শিখবেন, আপনি লিনাক্স কিভাবে শিখবেন, কোথ থেকে শুরু করবেন, এই কোথ থেকে শুরু করে এবং কিভাবে শিখবেন, এই একমাত্র ওয়ার্ল্ডের মধ্যে এত যে ডিস্ট্রিগুলো আছে, ডিস্ট্রিবিউশন মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যিনারা হচ্ছে অফিসিয়ালি ট্রেনিং প্রোভাইড করে থাকেন, অফিসিয়ালি লিনাক্স শেখার জন্য মেটেরিয়াল বা বই সরবরাহ করে থাকেন, লিনাক্স শেখার জন্য অফিসিয়ালি তারা এনভায়রনমেন্ট শেয়ার করে থাকেন। সো যার কারণ হচ্ছে কি, এই হচ্ছে আমাদের আমাদের যে রেড হার্ট লিনাক্স। তো অনেকে আমরা বলতে পারি যে ভাই আমরা তাহলে কালি কেন শিখবো না, বা উবুন্টু কেন শিখবো না, বা ওরাকল কেন শিখবো না। আমরা যদি লিনাক্স এর কার্নেল, মানে যে কোনো একটা ডিস্ট্রিবিউশন একটা কার্নেল আমরা শিখতে পারি, তাহলে আমাদের এই যে প্রত্যেকটা যে এখানে ডিস্ট্রিবিউশন গুলা দেওয়া আছে, এই ডিস্ট্রিবিউশন গুলার 70 থেকে 80% আমাদের কভার হয়ে যাবে। কিছু ডিফারেন্স থাকবে, যেমন হচ্ছে আপনি যদি রেড হ্যাটের কথা বলে কোন একটা প্যাকেজ ম্যানেজমেন্ট করতে চান, আপনি ইয়াম বা ডিএনএফ দিয়ে আপনি ম্যানেজ করতে পারবেন। আবার যদি আপনি উবুন্টুতে যান, তাহলে উবুন্টুতে কি করতে হবে, আপনাকে এপিটি গেট বা এপিটি কমান্ডের মাধ্যমে আপনি কি করতে পারবেন, সফটওয়্যার গুলাকে ম্যানেজ করতে পারবেন। তো কিছু টুলস ডিফারেন্স, বাট মূল কার্নেল কিন্তু বা সিস্টেম সফটওয়্যার কিন্তু একই। So, এটা হচ্ছে যে মূলত লিনাক্সের ডিস্ট্রো, এটাকে আমরা ডিস্ট্রো বা ডিস্ট্রিবিউশন বলে থাকি। আমরা এখানে রেড হ্যাট ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলবো। নেক্সট, এখন আসলে হয় আরএসসিএস, যে একটু আগে আমি বলে দিছি যে আপনি কি করতে পারবেন, গ্লোবাল এন্ড লোকাল ডিমান্ড। যে আপনি যদি গ্লোবালি বলেন বা লোকালি বলেন, যে অন্য যে ডিস্ট্রিক্ট গুলো আছে, আপনি অফিসিয়াল কোনো সাপোর্ট বা রিপোজিটরি পাবেন না। আপনি এখানে কি পাচ্ছেন, রেড হ্যাটে পাচ্ছেন যে আপনি যদি চান উইন্ডোজ এর মতো, আপনি কার্নেল কিন্তু ওপেন সোর্স, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু রেড হ্যাট এখানে একটা অপশন রেখেছে সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনটা কি, আপনি যদি চান আপনি রেড হ্যাট থেকে সাপোর্ট সার্ভিস নিতে পারেন, যেমন উইন্ডোজে আমরা মাইক্রোসফট থেকে সাপোর্ট সার্ভিস নিয়ে থাকি, সেম আমরা রেড হ্যাট ইনকর্পোরেশন থেকে যদি সাবস্ক্রিপশন পারচেজ করি, তাহলে আমরা
রেড হ্যাট থেকে কোনো ধরনের ইস্যু বা বাগ রিজলভ করার জন্য আমরা কি করতে পারবো, আমরা সাপোর্ট নিতে পারবো। সো এই জন্য এটা, এবং পাশাপাশি আমাদের কি ট্রেনিং ট্রেনিং অ্যাভেলেবেল, যেটা অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি চাইলে অফিসিয়াল কোনো ট্রেনিং মেটেরিয়ালস বা অন্য কিছু পাবেন না, আপনি এখানে ট্রেনিং পাবেন। তারপর হচ্ছে লিনাক্স। অলরেডি আমি বলেছি যে ওয়ার্ল্ড এর মধ্যে যে সার্ভার যে সিস্টেম আছে, 90%-এর বেশি সার্ভার অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স কার্নেলের উপরে ডেভেলপ করা। এই লিনাক্স কার্নেল গুগল, এডব্লিউএস, মেটা, নাসা আরো অনেকে আছে যারা এই ইউনিক্স বা লিনাক্স কার্নেলের উপরে তাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করে দাঁড়ানো আছে। তো আমরা যদি নেক্সট স্লাইডে দেখি যে আমরা কেরিয়ার অপরচুনিটির কথা যদি বলি, যে আপনি যদি একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হতে চান, যে আপনার অফিসে মাল্টিপল সার্ভার আছে, অনেকগুলো সার্ভিস রান করে, এই সার্ভিসগুলো বা এই সার্ভারটাকে ম্যানেজ করার জন্য আপনি কি করতে পারেন, আপনি এই লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরটা শিখতে পারেন। এটা শিখলে কি করতে পারবেন, আপনি নিজে আপনার সার্ভার যেগুলো আছে, যে অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্ট গুলো আছে সেই পার্টটা আপনি নিজেই করতে পারবেন। আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান তাহলে এটা আপনাকে আপনাকে এখান থেকে শুরু করতে হবে। এটার বিকল্প কোনো কিছু নেই। আপনি যদি বলেন যে না ভাই আমি লিনাক্স শিখবো না, একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার হব, এটা আসলে সফল ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়া আপনার পক্ষে সো ডিফিকাল্ট হবে। ক্লাউড ইঞ্জিনিয়ার কথা বলেন, এখন ক্লাউড ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, এডব্লিউএস, এজুর, ওপেন স্টেক বা হচ্ছে আপনার গুগল ক্লাউডের কথা যদি বলি, সব জায়গায় কিন্তু হচ্ছে মেজর যে সার্ভিস গুলো রান করে সবই লিনাক্স সার্ভার উপর রান করে। কেন রান করে, ধরেন আপনাকে যদি এক্সাম্পল হিসেবে দিই, একটা উইন্ডোজ সার্ভারে যদি আপনি একটা এক্সেল সার্ভার ক্লাউড সার্ভার থেকে রান করতে চান, ধরেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা ফিজিবল না যে রান করতে চান, আপনাকে ওইখানে কোর দিতে হবে মিনিমাম 16 কোরের সার্ভার দিতে হবে, র্যাম দিতে হবে 128 জিবি। এখন 16 কোরে সার্ভার দিয়ে 128 জিবি ক্লাউডে যদি আপনি একটা সার্ভার রান করেন, আপনাকে মান্থলি বিল মানে পে করতে হবে মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা। এক মাসে আপনি যদি 50-60 হাজার টাকা দিয়ে একটা সার্ভার রান করেন, বা আপনি একটা হচ্ছে বিগ ডাটার একটা ডেটাবেস সার্ভার হোস্ট করেন, আপনাকে যদি এই পরিমাণে রিসোর্স দেন, আপনার কস্ট কোন জায়গা আসবে আপনি চিন্তা করতে পারবেন? কিন্তু সেই জায়গায় যদি আপনি লিনাক্স সিস্টেমে যদি আপনি একটা হোস্ট করেন, এই লিনাক্স সিস্টেমে হোস্ট করার পর আপনার কস্ট হচ্ছে 80% রিডিউস হবে। কেন রিডিউস হবে? রিডিউস হওয়ার মূল কারণ হচ্ছে কি এখানে রিসোর্সটা খুব কম লাগে। আপনি মিনিমাম রিসোর্স দিয়ে, আপনি যদি ধরেন বলেন যে আপনার 1 জিবি 2 জিবি র্যাম আছে, মেমোরি আছে, এবং হচ্ছে আপনি যদি বলেন আপনার স্টোরেজ মাত্র 10 জিবি স্টোরেজ আছে, এই 10 জিবি স্টোরেজ বা 1 জিবি, না 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 না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, তো এটা হচ্ছে গিয়ে কি করতে পারবেন, আপনি এটাকে সার্ভারের কথা যেটা বলতেছি, সার্ভার গুলাকে আপনি ম্যানেজ করতে পারবেন। তারপর হচ্ছে সাইবার সাইবার এখানে আপনি যদি সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হতে চান, যেটা একটু আগে যেটা বললাম যে সাইবার সিকিউরিটি যে অ্যানালিস্ট আছে, সেই সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, সেটা এই অ্যানালিস্ট হতে চাইলে আপনাকে কিন্তু লিনাক্স দিয়ে আপনাকে শুরু করতে হবে। তো অল্টারনেটিভ আসলে লিনাক্স লিনাক্স ছাড়া অল্টারনেটিভ আসলে এই যে জব রোল গুলোর কথা বলা হয়েছে, এই জব রোল গুলো আপনি আসলে করতে পারবেন না। তো আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, এখন আসেন ভেন্ডর সার্টিফিকেশন, যেটা আমি আগেও বলেছি যে আপনার লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা শিখি বা অফিসিয়াল যদি রিকগনাইজ হতে চাই, আমরা আমাদের নিজেদের কম্পিটেন্সি যদি আমরা টেস্ট করতে চাই, তাহলে আমরা একটা সার্টিফিকেশন আমরা করতে পারি। যেটা আপনি ধরেন আপনি কোন একটা অর্গানাইজেশন গিয়ে বললেন যে আমি লিনাক্স জানি, তা লিনাক্স জানার ভালো কথা, তাহলে আপনার কি সার্টিফিকেট আছে? তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমার হচ্ছে রেড হার্ট সার্টিফাইড, আমি রেড হার্ট সার্টিফাইড ইঞ্জিনিয়ার, বা আমি রেড হার্ট সার্টিফাইড অ্যাডমিনিস্ট্রেটর। আপনি ওখানে বলতে পারবেন, এবং এটা হচ্ছে গ্লোবাল রিকগনাইজ, আপনি গ্লোবালি যে কোনো অর্গানাইজেশন আপনাকে এটাকে অ্যাকসেপ্ট করবে। তো আমরা যে কোর্সটা করবো, এই কোর্সের মধ্যে হচ্ছে কোর্সটার নাম আছে রেড হার্ট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এবং রেড হার্ট ইনকর্পোরেশন থেকে এই সার্টিফিকেটটার এক্সাম কোড হচ্ছে EX200 হিসেবে আমরা এক্সাম যখন দেব, ওই এক্সামের কোড হচ্ছে EX200। সো নেক্সট স্লাইডে যদি আমরা যাই, এখানে হচ্ছে আমাদের যে কোর্স যে কারিকুলাম, সেই কোর্সের কারিকুলাম কথা এখানে বলা হয়েছে। এখানে মূলত আমরা এখানে আমাদের যে কোর্সটা সেটা হচ্ছে রেড হার্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন 1, যেটা
RH124 এক্সাম কোর্স কোড, এবং আরেকটা হচ্ছে রেড হ্যাট 134 বা রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 2। এই রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর 1 এবং 2, এই দুইটার কম্বিনেশন হচ্ছে রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আমরা যখন এই দুইটা কোর্স কভার করব, দুইটা কোর্স আমরা শিখবো, এই দুইটা কোর্স শেখার পরে হচ্ছে কি আমাদের কি রেড হ্যাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সার্টিফাইড ইঞ্জিনিয়ার যখন আমরা এক্সাম দিয়ে পাস করবো, রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার হবে। এটা এখানে বলা হয়েছে। টোটাল আপনি যদি এক্সামের কথা বলেন, এক্সাম হচ্ছে এটা 3 ঘন্টার একটা এক্সাম। আর এই 3 ঘন্টার এক্সামের পরে আমরা যেটা পাবো সেই সার্টিফিকেট হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। নেক্সট, এই এক্সামের এখানে কোশ্চেনের কথা বলেছে। আপনি যদি সার্টিফিকেশন এক্সামে অ্যাটেন্ড করেন, তাহলে হচ্ছে আপনাকে এখানে টোটাল হচ্ছে গিয়ে উম, ধরেন 16, 17, 20, অনেক সময় কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী চেঞ্জ হয়। তো এই 17 থেকে 21টা কোশ্চেনের মার্ক আপনাকে অ্যান্সার করতে হবে, কিন্তু কোন কোশ্চেনের মার্ক কত এটা এখানে ডিফাইন করা থাকে না। এটা হচ্ছে পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে আর কি। তো এই মার্কটা হচ্ছে গিয়ে টোটাল 300 মার্কের একটা এক্সাম। আপনি এটা ফিজিক্যালি বা রিমোট সেশনে দিতে পারেন। কোভিড এর আগে বাংলাদেশে এটা হচ্ছে ফিজিক্যালি এক্সাম দিতে হয়। আমি এই পর্যন্ত যতগুলো এক্সাম দিয়েছি প্রত্যেকটা আমি ফিজিক্যালি এক্সাম দিয়েছি। শুধুমাত্র একটা এক্সাম, তখন কোভিড ছিল, আমার সার্টিফিকেশন এক্সপায়ার হয়ে যাবে। একটা এক্সাম শুধু আমি অনলাইনে অ্যাটেন্ড করেছিলাম। তো আপনি অনলাইন এবং অন প্রিমিসিস দুইটাতেই আপনি দিতে পারবেন। আর পাস যদি করতে চান তাহলে 70% মার্ক, মানে 210 মার্ক পেলে আপনি পাস করবেন। নেক্সট, এক্সামের টপিকসে আমরা আসলে কি কি নিয়ে কোশ্চেন করা থাকবে সেই কোশ্চেন গুলো যদি আমি বলি, লিনাক্স এসেনশিয়াল এসেনশিয়াল পার্ট হচ্ছে বিভিন্ন কমান্ডস এবং ইউটিলিটি সম্পর্কে কোশ্চেন থাকবে। তারপরে ইউজার এন্ড গ্রুপ ম্যানেজমেন্ট থাকবে। তারপরে হচ্ছে ফাইল পারমিশন থাকবে। স্টোরেজ ম্যানেজ করার জন্য স্ট্যান্ডার্ড এবং এলভিএম ফাইল সিস্টেম থাকবে। আপনার নেটওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য নেটওয়ার্ক নেটওয়ার্ক ম্যানেজার দিয়ে আপনি নেটওয়ার্ক ম্যানেজ ম্যানেজ করতে হবে, এবং আপনি নেটওয়ার্ক সিকিউরিটি এনশিওর করতে হবে। তারপর হচ্ছে সিস্টেম সার্ভিস, কোন একটা ধরনের একটা আপনাকে ওয়েব সার্ভার দেওয়া থাকবে, ওয়েব সার্ভারকে হার্ডেনিং এর জন্য থাকবে। তারপর হচ্ছে আপনার কন্টেনারাইজেশন টেকনোলজি, যেটা মাইক্রো সার্ভিসের জন্য পডম্যান বা কন্টেনার ম্যানেজ করার জন্য কন্টেনার তৈরি করতে হবে। তো এটা হচ্ছে এটা হচ্ছে এক্সাম টপিকস। নেক্সট যদি যাই, এখানে হচ্ছে আমাদের রেড হার্ট যে কেরিয়ার পাথ আমরা আসলে বা সার্টিফিকেট পাথ, আপনি কোনটার পর কোনটা করবেন বা কোনটার পর কোন সার্টিফিকেশনটা আসবে, টোটাল পাথ দেওয়া আছে। যেমন আপনি যদি একটা সার্টিফিকেট নেন রেডার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, দেন নেক্সট যে সার্টিফিকেট সেটা হচ্ছে রেডার সার্টিফাইড ইঞ্জিনিয়ার। তারপরে যে সার্টিফিকেট সেটা হচ্ছে ধরেন আপনি অনেকগুলো সার্টিফিকেট আছে, ভার্চুয়ালাইজেশন আছে, ভার্চুয়ালাইজেশন যদিও এখন তুলে দিছে। তারপর আছে আহ, আর ক্লাস্টারিং আছে, রেড হ্যাট সিকিউরিটি হার্ডেনিং আছে। তারপরে আপনার কন্টেনারাইজেশন স্পেশালিস্টের অনেকগুলা সার্টিফিকেশন আছে। তো আপনি যদি কন্টিনিউসলি 7টা এক্সাম আপনি অ্যাটেন্ড করেন এবং পাস করেন, তাহলে রেড হ্যাটের যে সর্বোচ্চ সার্টিফিকেশন সেটা হচ্ছে রেড হ্যাট আর্কিটেক্ট। এবং রেড হ্যাটের আর্কিটেক্টের লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আপনি যত এক্সাম বেশি দিবেন আপনার লেভেল তত বাড়তে থাকবে। সার্টিফিকেশন পাওয়ার কথা কেন বলা আছে, নেক্সট যদি দেখি। তো আমরা নেক্সট স্লাইডে যেটা দেখতে পাচ্ছি, ওই এখানে আমারও যে কোর্স আউটলাইন যেটার কথা বলেছিলাম আমি, RH124 এবং RH134, এই দুইটার হচ্ছে গিয়ে কোর্স মডিউলটা সম্পর্কে এখানে বলা হয়েছে। আমরা এটা লিঙ্কে ক্লিক করে আমরা ফুল স্ক্রিন মোডটা এক্সিট করে দিই। কোর্স আউটলাইনে যান, আউটলাইন উপরে উপরে আউটলাইন, মাঝখানে আউটলাইন।
অ্যাডমিন ওয়ান পার্টে হচ্ছে কি আমরা আউটলাইন, অ্যাডমিন ওয়ান পার্টে আমরা এই আউটলাইনের মধ্যে কি কি আছে এখানে দেখানো হয়েছে যে অ্যাক্সেসিং দ্য কমান্ড লাইন, তারপর হচ্ছে লোকাল ডকুমেন্টেশন, রেজিস্ট্রি, তারপর নিচে যান এআই অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে যে নেটওয়ার্ক এন্ড ফাইল সিস্টেম, নিচের দিকে যেতে থাকেন। তারপর হচ্ছে গিয়ে আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। হ্যাঁ, তারপরে যে টেক্সট এডিটর আছে, আমরা কিভাবে টেক্সট গুলোকে ম্যানেজ করব। তারপরে আমরা শেল সম্পর্কে জানবো, লোকাল ইউজার এন্ড গ্রুপ ম্যানেজ কিভাবে করব। তারপরে কন্ট্রোলিং অ্যাক্সেস ফাইল, মানে ফাইল সিস্টেমের পারমিশন নিয়ে আমরা কিভাবে কাজ করব, আমরা কিভাবে সফটওয়্যারটাকে ইনস্টল করবো, রিপোজিটরি ডিপ্লয় করব। তারপরে আমরা যদি নিচের দিকে যাই, তারপর হচ্ছে আমরা কিভাবে একটা সার্ভিস বা সার্ভিসটাকে ম্যানেজমেন্ট করব বা একটা প্রসেস কিভাবে ম্যানেজ করব, সেই বিষয়গুলো আমরা এখানে জানবো। এরপর আমরা কিভাবে একটা সার্ভিস রান করব, ডেমন গুলাকে কিভাবে কন্ট্রোল করব, ডেমন কি, সার্ভিস কি, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। দেন আমরা একটা নেটওয়ার্ক, আমরা কিভাবে নেটওয়ার্ক কনফিগার করব, সেই বিষয়গুলো আমরা এখানে আমরা দেখবো আর কি। তো এখানে ওই যে তারপরে আমরা কিভাবে রিমোট সেশন বা কিভাবে রিমোট সার্ভারকে ম্যানেজ করব, রিমোট সার্ভারে লগ ইন করবো, রিমোট সার্ভার কিভাবে সিকিউর করব, সিকিউরলি কিভাবে লগ ইন করা যায়, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। টু তে যদি যাই, অ্যাডমিন টু, টু আউটলাইনটা যদি আমরা গিয়ে দেখি, হ্যাঁ অ্যাডমিন টু তে যদি যাই, তো এখানে অ্যাডমিন টু তে দেখেন এই আরেকটু অ্যাডভান্স এখানে চলে আসছে। আমরা কিভাবে একটা সিস্টেমের লগ কে অ্যানালাইজ করবো যখন আমরা সার্ভিস রান করব, বা আমরা সিস্টেমটাকে, সিস্টেম যখন রানিং অবস্থা স্টেটে থাকবে, তখন এই সিস্টেমে যে লগ গুলো হবে, এই লগ গুলা কিভাবে, কোন লগ কি কারণে জেনারেট হয়, সেই লগ গুলা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপর হচ্ছে কি আমরা দেখেন শিডিউলিং সিস্টেম, মানে আমরা কিভাবে একটা সার্ভিস কিভাবে অটোমেটিকলি রান করব, মানে শিডিউলার দিয়ে আমরা কিভাবে সার্ভিসকে রান করব, সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো। তারপর হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটা আমরা কিভাবে আর্কাইভিং করবো, মানে আমরা উইন্ডোজে যারা হচ্ছে জিপ বা আনজিপ কম্প্রেশনের কথা আমরা যারা জানি, যে কিভাবে আমাদের লিনাক্স সিস্টেমের সার্ভিস গুলা হচ্ছে আর্কাইভিং করবো, সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। এবং আর্কাইভ করার পরে এই সার্ভিস গুলাকে, এই ফাইল গুলাকে কিভাবে একটা কিভাবে আমরা এক লোকেশন থেকে আরেক লোকেশনে ট্রান্সফার করবো, সেই বিষয়গুলো আমরা এখানে দেখবো। পাশাপাশি আমরা সিস্টেমটাকে কিভাবে টিউনিং করা যায়, সেই টিউনিংটা আমরা এখানে দেখবো। পারফরমেন্স টিউনিংটা কিভাবে করতে পারি, সেই বিষয়টা আমরা এখানে আলোচনা করবো। আমরা এক্সাম টপিকস এখানে দেখছি যে স্টোরেজ ম্যানেজমেন্ট, আমরা কিভাবে লোকাল স্টোরেজে স্ট্যান্ডার্ড এবং এলবিএম, লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট, এই এলবিএম এর মাধ্যমে কিভাবে আমরা স্টোরেজটাকে ম্যানেজ করি, সেই জিনিসগুলো দেখবো। এবং আমরা একটা সিস্টেমের বুট প্রসেসটাকে কিভাবে কন্ট্রোল করব, এবং আমরা ইন কেস যদি কোনো কারণে আমাদের রুট পাসওয়ার্ড আমরা ভুলে যাই, তাহলে রুট পাসওয়ার্ডটা কিভাবে রিকভার করব, সেই জিনিসটা আমরা এখানে শিখবো। ওই যে রিকভারিং দা সুপার অ্যাক্সেস, সুপার ইউজার অ্যাক্সেস। তারপরে যদি আমরা যাই, আমরা এখানে একটা সার্ভিস কনফিগার করব, সেটা হচ্ছে এনএফএস সার্ভার বা নেটওয়ার্ক ফাইল সিস্টেম, ফাইল শেয়ার। যে লিনাক্স সার্ভারে কিভাবে আমরা একটা ফাইল সার্ভার তৈরি করতে পারি, এটা ফাইল সার্ভার না, এটা হচ্ছে এনএফএস সার্ভার, নেটওয়ার্ক। এটা হচ্ছে শুধু লিনাক্স টু লিনাক্সে আপনি যদি কোনো কিছু, কোনো ফাইল শেয়ার করতে চান, সেই ক্ষেত্রে এই এনএফএস সার্ভারটাকে ব্যবহার করা। আমরা এনএফএস সার্ভারটাকে এখানে দেখব। তারপরে এখানে যে আমরা ইনস্টল করা, আমরা তো শুরুতেই ইনস্টলিং কিভাবে ইনস্টল করে বা কিভাবে সার্ভারটাকে ডেপ্লয় করে, সেই জিনিসগুলো দেখবো। আর লাস্ট আমাদের যে টপিকটা, সেই টপিকটা আছে আমাদের মাইক্রো সার্ভিসের জন্য এখানে একটা টুলস ইউজ করা হয়, পডম্যান। এই পডম্যানটা দিয়ে আমরা কিভাবে কন্টেইনার রান করব, এই কন্টেইনার ম্যানেজ করব, কন্টেইনার বিল্ড করা, বিল্ড করা, রান করা, তারপরে স্টার্ট স্টপ, সার্ভিস ক্রিয়েট, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। তো মূলত আমাদের যে কোর্সটা টোটালি হচ্ছে যে রেড হার্টের যেই অফিসিয়াল প্যাকেজের রেড হার্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সেই অ্যাডমিনিস্ট্রেটরের টপিকস গুলোই আমরা আমাদের এই কোর্স এখানে কভার করব। তো আমরা যদি স্লাইডে যাই আবার,
উপরেরটা, উপরে উপরে। সো আমরা এখানে নিচেটা, হ্যাঁ আমরা আমরা এখানে নিচেটা আমরা আমরা এখানে আসলে আপনাদেরকে কি কি প্রোভাইড করব সেটা এখানে 9 এর কথা বলা হয়েছে, আমরা আপনাদেরকে 10 এর, রেড হ্যাট 10 এর যে অফিসিয়াল বই আছে সেই বইটা প্রোভাইড করব। তারপর হচ্ছে গিয়ে আমরা ক্লাস ওয়াইজ বিভিন্ন ধরনের লেকচার, পিডিএফ এবং আইডিয়া শেয়ার করার জন্য অনেক কিছুই শেয়ার করব। পাশাপাশি আমাদের এই যে ক্লাসগুলা সেটা হচ্ছে অনলাইন রেকর্ড হবে, এবং আপনাদেরকে এই অনলাইনে এই রেকর্ড গুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। এবং আপনাদেরকে হচ্ছে প্রত্যেকেরই রেড হার্টের অ্যাকাউন্ট করে কিভাবে হচ্ছে রেড হার্টের আইএসও টাকে ডাউনলোড করা যায় এবং আইএসও টাকে ব্যবহার করা যায় সেটা আমরা হচ্ছে গিয়ে শিখবো। আর আমরা এক্সাম প্রিপারেশনের জন্য আমাদের কোর্স কমপ্লিট হওয়ার পরে আমরা এক্সামের ডাম্পস নিয়ে আমরা আলোচনা করব। সো এই ছিল আমার দিক থেকে টোটাল একটা কোর্সের ওভারভিউ, যা যা আমরা এই কোর্সের মধ্যে শেষ করব এটাই। তো আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য, অ্যাটেন্ড করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই একটু অপেক্ষা করবেন। আমরা হচ্ছে আপনার আমি একটা ছোট প্রেজেন্টেশন দিব, ওখানে আসলে আমাদের ক্লাস টাইম প্লাস আমাদের সম্বন্ধে, সেভেনের সম্বন্ধে বলা থাকবে। তো অনেক পার্টিসিপেন্ট নতুন জয়েন করছেন, কাইন্ডলি আপনারা একটু চ্যাট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কটা একটু রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমি আমার প্রেজেন্টেশনটা শেয়ার দিচ্ছি। তো শেয়ার দেওয়ার আগে আপনারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু রেজিস্ট্রেশন করবেন, যারা পরে জয়েন করছেন তাদেরকে আমরা রেকর্ডটা প্রোভাইড করতে পারি। আমরা সবার কোশ্চেন আনসার নিব, তো সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করেন। সেশন আরো অনেক লং করা যায়, তা অনেকে ধৈর্য থাকে না তো, যার কারণে মানে অনেকটাই শর্ট করেছে। আমাদের আসলে কোর্সটা অনেক লং, মানে কোর্সের যে টপিকস গুলা এটা অনেক লং, লং একটা টপিকস, এটা আমাদের সময় লাগবে। তো আমি আরেকবার চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ইয়ে করেন আর আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখনো এসে পৌঁছায় নাই, যে আসছে দেখা যাচ্ছে। ওকে, আমরা সবার কোশ্চেন আনসার নিব, আমার জাস্ট 5 মিনিট। সো ওয়েলকাম টু 7i। আমি 7i টেকনোলজি থেকে ইমরান হোসেন বলছিলাম। বেসিক্যালি স্যারের পাশাপাশি আমি থাকবো কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। আমার রোল থাকবে যে আপনাদের ক্লাসের আদার যে সমস্যা, ল্যাব রিলেটেড যে সমস্যা, ক্লাস লিঙ্ক, রেকর্ডিং, ডকুমেন্ট, এগুলোতে কোনো প্রবলেম হলে আমি স্যারের সাথে হেল্প করব। তো স্যারই মোটামুটি সব হেল্প করে, তারপর আমি জাস্ট ওনার হেল্পিং হ্যান্ড হিসেবে আর কি, সো কনসালটেন্ট হিসেবে কাজ করব। আমাদের এই কোর্সটা হচ্ছে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, মানে RSCSA। আমাদের এই কোর্সটা হচ্ছে 50 ঘন্টা। আর আমরা শুরু করব হচ্ছে সামনের রবিবার রবিবার থেকে আর কি। আর আমাদের ক্লাস হবে সপ্তাহে 2 দিন, রবিবার আর মঙ্গলবার, রাত 9টা থেকে 11টা। এখন সবাই প্রশ্ন করবেন যে রোজার সময় আমরা কখন করব। আমরা রোজার সময় হয়তোবা 10টা থেকে শুরু করব। আর তখন আর 2 ঘন্টা ক্লাস করব না, তখন আমরা 1 ঘন্টা ক্লাস নিব। এবং আমাদের যে ওই 1 ঘন্টা ক্লাস যে গ্যাপ পড়তেছে ওইটা আমরা ঈদের পরে কাভার করব। সো এটা সমস্যা হবে না। এইভাবেই আমরা স্যারের সাথে প্রায় 2-3 বছর থেকে কাজ করতেছি। সো খুব স্মুথলি ক্লাস হচ্ছে, কারণ হচ্ছে আপনার ক্যারিয়ার লাইফ এগুলো তো আগায় নিয়ে যাইতে হবে। আর এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে কেন করবেন। মানে স্যার যেটা করে পুরো একদম হাতে ধরে শিখায়, মানে স্যার করবে আপনাদেরও সাথে সাথে করতে হবে। মানে স্যার বলে যাবে আপনারা করবেন না, এরকম না। আর স্যারের এক্সপিরিয়েন্স তো স্যার শো করছে যে স্যারের কত এক্সপিরিয়েন্স আছে, মানে স্যার কত বোঝে। এবং স্যার আমাদের সাথে প্রায় 10-15টা ব্যাচ, এবং এখনো রানিং আছে 2টা ব্যাচ। এছাড়াও স্যার অন্যান্য অনেক প্রতিষ্ঠানে পড়ান। আর আর একটা ফ্যাসিলিটি আমরা রাখছি যে 2 ইয়ার্স র্যাপিড ফ্যাসিলিটি। কারণ কি দেখা যাচ্ছে রেটার্টের ভার্সন চেঞ্জ হচ্ছে প্রতি 2 বছর পর পর। এখন আপনি এখন করছেন, পরবর্তীতে এক্সাম দিবেন, তখন কি আবার নতুন করে ভর্তি হবেন? ভর্তি হওয়ার দরকার নেই, আপনি ফ্রি রিপিট করতে পারবেন 2 বছর পর্যন্ত, জাস্ট আমাদেরকে একটু নক করলে। আর স্যার অলরেডি বলেছে আমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ড করব, যেমন আজকের ক্লাসটাও রেকর্ড হচ্ছে, এটা আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। এখন সবাই তো ভেন্ডর এক্সাম দিবে না,
সেক্ষেত্রে কিছু ডিজিটাল, আমরা প্রত্যেককে যারা কোর্স করবে ডিজিটাল সার্টিফিকেট প্রোভাইড করব, যাতে এই সার্টিফিকেট আপনি আপনার অফিসে বা আপনি ইন্টারন্যাশনাল কোথাও অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কেউ ভেন্ডর এক্সাম থাকেন, তার রেজিস্ট্রেশন, এক্সাম প্রিপারেশন ক্লাস এটা আমরা করাই দিব। নর্মালি এই কোর্সটা 12,000 টাকা থাকে, আমরা এখন আসলে অফার দিয়ে এটাকে রাখছি 4,999 টাকা, বেসিক্যালি 5,000 টাকা। আর পেমেন্ট মেথড রকেট, বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট, আপনি যে কোনো ওয়েতেই দিতে পারেন। আর স্যার এক্সাম নিয়ে বলেছে, আমি জাস্ট আরেকবার বলে যাই। নর্মালি 180 মিনিটের পরীক্ষা হয়, মানে 70% মার্ক, মানে 300-র মধ্যে 210 পাইতে হয়। আর বাংলাদেশি টাকায় 23,000 থেকে 27,000 টাকার মতো হয়, অনেক সময় কমেও পাওয়া যায়। ভাউচার আমাদের কাছে অ্যাভেলেবেল। ঠিক আছে, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে এক্সাম নিয়ে কোনো টেনশন, আমরা এক্সামের ব্যাপারে হেল্প করব। আর এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, আর এখানে আমাদের ইমেল অ্যাড্রেস আছে, ওয়েব এক্সামে একটু অ্যাড্রেস পাস আছে, করে ইভেন দিবেন ভাই। আমাদের অফিসও হচ্ছে মিজান ভাই, ধানমন্ডিতে দেওয়া হয়েছে, ধানমন্ডি 27 নম্বরে। সো আপনারা হ্যালো। চাইলে আমাদের অফিসেও আসতে পারেন। সো থ্যাংক ইউ, আমি আর সেমিনার বড় করব না, এখন আমি আপনাদের কোশ্চেন আনসারে চলে যেতে চাই। আপনারা এখন এক্সামে একটু আপনাদের পাস করে প্রশ্ন দিবেন। করতেন পারতেন। হ্যালো। জি ভাই, এখন আপনাদের কোশ্চেন করেন। একজন দেখছিলাম হ্যান্ড রেজ করছিল, একটু দেখি তাকে। আহ প্রথম যে হ্যান্ড রেজ করছেন, একটু দেখি। আপনার কোশ্চেন করেন, সমস্যা নেই। আপনার রানা ভাই হ্যান্ড হ্যান্ড রেজ করছেন। আচ্ছা, অন্য কেউ কোশ্চেন চাইলে করতে পারেন, রানা ভাই কোনো শুনতে পাচ্ছে না। মনে হয় পরীক্ষা কি পাস করে দিবেন? পরীক্ষা না, পরীক্ষায় পাশ সালামু করতে হলে আলাইকুম। তো আপনার পাশ করতে হবে, পড়তে হবে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেড হার্টের এক্সামে আমি একটু ভাইয়ের কোশ্চেনের আনসার দেই একটু। আপনি যে কোশ্চেনটা করেছেন আপনারা পাস করে দিবেন, অবভিয়াসলি আমরা পাস করে দেব। সেটা পাস কিভাবে করবেন? আমাদের যে গাইডলাইন্স, আমাদের যে কোশ্চেনের টপিকস, আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা যদি আপনি ভালোভাবে প্রিপেয়ার নিতে পারেন, আপনি যদি ভালোভাবে পড়তে পারেন, দেন আপনি এক্সামে বসবেন, তখন আপনি পাস করবেন। কিন্তু আমি এক মানে সহজ ভাষায় বলে দেই, অন্যান্য এক্সামের মতো যেরকম প্রক্সি দিয়ে পাস করানো যায়, রেড হার্টের এক্সামে কোনো প্রক্সি দেওয়ার কোনো সিস্টেম নেই। আপনি নিজের কম্পিটেন্সি, আপনি নিজেই পাস করতে হবে, নিজে পরীক্ষা দিতে হবে, নিজে পাস করতে হবে, নিজের কোশ্চেনের সলিউশন করতে হবে। অল্টারনেটিভ আরেকজন বসে এক্সাম দিবে, অন্যান্য নাম বলবো না, অন্যান্য এক্সামের মতো এইটা আসলে পসিবল না। তো এটা হচ্ছে মানে একেবারে ইজি ওয়ে, শর্টেস্ট কথা আর কি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম বলুন, আপনি আসসালাম। কোশ্চেন বলুন। জি, আমি রানা বলছিলাম। হ্যাঁ, আমার আসলে মানে কিউরিসিটি হচ্ছে দুইটা জায়গা থেকে আমার একটু কিউরিসিটি। ফার্স্ট কিউরিসিটি হচ্ছে, আমি হচ্ছে নন আইটি ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ। সোশ্যাল সায়েন্স থেকে আমার পড়াশোনা। আহ, দীর্ঘদিন যাবত আমি জব করি, তো এটা কি আমাদের জন্য সুইটেবল কিনা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর? শুনতে পাচ্ছেন? জি হৃদয় ভাই, আপনি অ্যান্সার দেন এটা, আচ্ছা, শুনতে পাচ্ছি। সেকেন্ড কোশ্চেনটা বলেন, আমি আনসার দিচ্ছি। সেকেন্ড আচ্ছা কোশ্চেনটা বলেন। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি কেন করব, এটা করে আসলে আমার লাভটা কি? ধরেন ওকে। আমি আরএসসিএইচি কোর্সটা এফোর্ড হুম দিলাম, হুম হুম, আমি বুঝতে পেরেছি। আপনি ইনভেস্ট করলাম, আপনার প্রথম ইনভেস্টমেন্ট আসলে আমি কোশ্চেনের জব টব করতে পারবো কিনা? আমি বুঝতে পেরেছি, আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। আপনি এবার একটু আমাকে আনসার দেন। আপনি আচ্ছা, এইটার সাথে নন একটু আইটি লিঙ্ক করা দিই, ব্যাকগ্রাউন্ডের। একটু লিঙ্ক করা দিই। আমি একটু হুম হুম, লিঙ্ক করা দিই, সেটা হচ্ছে যে আমার মূলত হচ্ছে আগ্রহ হচ্ছে সাইবার সিকিউরিটি। দ্যাটস ওয়াই লিনাক্সটা লাগবে আচ্ছা হ্যাঁ, আমি সাইবার আমি সিকিউরিটি বুঝতে করতে। পেরেছি হ্যাঁ, আপনার এই জন্য কোশ্চেন। এসেছি। জি প্লিজ। ওকে, প্রথম যে আপনার কোশ্চেনের জন্য আমি আপনাকে একটা কোশ্চেন করি। আপনি নন আইটি ব্যাকগ্রাউন্ডের, নো ইস্যুস। আপনি যে বর্তমানে কোন একটা জব করতেছেন বা করেন, এরকম কোন স্টেট আছে, কোন জব করেন, বা আপনি এখনো বেকার? জি, আমি জব করি। আপনি কি আইটি রিলেটেড বা আইটি ব্যাকগ্রাউন্ডের জব করেন, না না, অন্য আমি জব? আইটি রিলেটেড না, আমি মূলত হচ্ছে একজন সোশ্যাল ওয়ার্কার, জাস্ট আমাদের রিপোর্টিং করতে হয় কম্পিউটার ইউজ করি,
কম্পিউটার। এই আর কি আচ্ছা, অফিসিয়াল আমাদের কাজগুলো এই করার কোর্সটা জন্য যা আমাদের করতে হয়। আমাদের আমাদের যে কোর্স, এই কোর্সটা কম্পিউটার অপারেট করা না। আমাদের এই কোর্সটা জি। হচ্ছে সার্ভার ম্যানেজ করা। আচ্ছা, অপারেট করা আর ম্যানেজ করা দুইটার মানে পার্থক্য ডিফারেন্ট। আছে। দুই মিল। একটা হচ্ছে জি। গিয়ে যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে, পড়াশোনা করার পরে যে আহ, ওনাদের যে জব রোল বা ওনারা যে কি বিভিন্ন ধরনের যে সার্ভিস বা সার্ভার ম্যানেজ করা, বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে সফটওয়্যার ডেভেলপ করা। সো মূলত হচ্ছে আহ, আহ, উনাদের জন্য হচ্ছে গিয়ে আমাদের এই কোর্সটা। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি যদি আইটি রিলেটেড জব করতেন, বা আপনি সোশ্যাল সোশ্যাল ইয়েতে আপনার পড়াশোনা, কিন্তু আপনি আইটি তে জব করতেছেন। যেমন আমার এরকম অনেক আছে, আমার নিজেরই টিচার ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন আমি যখন শিখেছিলাম ওরাকলের। তো আমার ট্রেনার ছিলেন হচ্ছে নন আইটি। উনি উনি হচ্ছে অন্য একটা ব্যাকগ্রাউন্ডে ছিলেন। উনি ওরাকল আইডিবি থেকে ওরাকলের যে কোর্স আছে, সে কোর্সটা কমপ্লিট করার পরে উনি ব্যাংকে জব করে। এবং পাশাপাশি পরবর্তীতে হচ্ছে গিয়ে ওনার যে আইটি তে এই ডেটাবেজ নিয়ে কাজ, এবং যেহেতু ডেটাবেজ নিয়ে কাজ করা, উনি ওনার ওইখানে লিনাক্সটা খুব আর্জেন্টলি দরকার ছিল, এবং উনি লিনাক্স এখানে শিখেছেন। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু সাকসেসফুলি নন ব্যাকগ্রাউন্ড থেকে এসে কিন্তু সাকসেসফুলি ওনার জায়গা থেকে কিন্তু উনি কাজ করতে পেরেছেন। সাকসেসফুলি উনি কাজ করতেছেন। এবং আমি কম্পিউটার সায়েন্সের, উনি আমার টিচার। তো আপনার ভিতরে আচ্ছা। যদি পেশেন্স থাকে, শিখার যদি আগ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার বর্তমান প্রফেশনের সাথে যদি কথা বলি, তাহলে ওইটা আপনার সাথে যাচ্ছে না। আপনাকে এই জব রোলে আসতে হবে। আপনি যদি এই জব রোলে এসে যদি আপনি এইটাতে আগ্রহ প্রকাশ করেন, আর যদি না এসে আগ্রহ প্রকাশ করেন, দুইটার ফলপ্রসূ কিন্তু এক হবে না। আপনি কি করলেন, আপনি ক্লাসে জয়েন করলেন, ট্রাই করলেন, প্র্যাকটিস করলেন, আবার সবকিছু বাদ দিয়ে আপনি এক সপ্তাহ পরে কিন্তু আবার সবকিছু ভুলে যাবেন। যে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে, সেই জিনিসটা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি ক্যারি করতে পারবেন না। আর সাইবার আচ্ছা। সিকিউরিটি কথা যদি বলেন, আপনি যদি ট্রু যদি সাইবার সিকিউরিটি রিয়েলি যদি আপনি সাইবার সিকিউরিটি হতে চান, আপনাকে এই হ্যাঁ, লিনাক্স জানা ছাড়া আপনি একজন প্রফেশনাল এবং কোনো একজন উপায় নাই। এক্সপার্ট সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার আপনি হতে পারবেন না। সো আমার মনে হয় আপনি আমার কোশ্চেনের আনসার বুঝতে পেরেছেন। জি, আমি এটার সাথে একটু লিঙ্ক করি। আমি মূলত আগ্রহের জায়গা থেকেই শুরু করেছি। আমি অলরেডি সিসিএন এর কোর্সটা কমপ্লিট করেছি। হ্যাঁ, যেহেতু আমি হুম, সাইবার হুম। সিকিউরিটি করবো, দ্যাটস আমি সিসিএন এ অলরেডি নেটওয়ার্কিং এর হ্যাঁ, যে কারণ আপনি প্রাইমারি যে নেটওয়ার্ক না কোর্সটা বুঝে, আপনি সিসিএন। যদি নেটওয়ার্ক না বুঝেন, আপনি সাইবার হ্যাঁ। সিকিউরিটি কাজ দি- করতে পারবেন না। হ্যাঁ, দিদার ভাই, আমি যদি একটু অ্যাড করি আর কি, ঠিক আছে? জি করবেন। জি, জি, ভাইয়ার কথা শুনে আমি যেটা বুঝলাম, ভাইয়া তাদের যে কারেন্ট জব রোল সেটা থেকে শিফট হয়ে আইটি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চাচ্ছে। জি, জি, এই জি, জন্য জি, উনি সিসিএনএ করছে। এর পরের স্টেপ কি জি, হবে? এর পরের স্টেপ অবশ্যই লিনাক্স। সিসিএন এর পরের জি, স্টেপ, আপনি যদি আইএসপি তে কাজ করতেন, তাহলে আমি বলতাম আপনি মাইক্রোটিক শেখেন, আপনি জুনিপার শেখেন। কিন্তু আপনি যেহেতু সাইবার সিকিউরিটি মুভ করতে চাচ্ছেন, আপনি লিনাক্স জি, লাগবেই। আপনি একটু আগে স্যারও দেখাইলো তো, আপনার লিনাক্স লাগবেই। আর স্যার যেটা আপনাকে জি, পরামর্শ দিছে, যদি আপনি মুভ করতেই চান, তাহলে আপনি ছোট হোক বড় হোক, আপনি এইটাকে চলে আসেন। দেখা যায় যে আমি অনেককে দেখছি যে আমার আমার অনেক অজস্র ফ্রেন্ডরাও ছিল, যে আমি দেখছি ধরেন ইংলিশ অনার্স করা, সে ভালো একটা চাকরি করতো, 60-70 হাজার টাকা বেতন, সেখান থেকে 10-12 হাজার জি, টাকা দাম করছে। ধরেন আমি আইটিতে ক্যারিয়ার করতে দেখবো, আইডিবি কোর্স করছে, বাট সে কিন্তু 2-3 বছর 4 বছর পরে সে ওইটাতে জাম্প করে এখন লাখ টাকা কামায়। তো প্যাশন বা আপনার যদি মানে মনস্তাত্ত্বিক ভাবে হয় যে না, আমি ওইটা বাদ, আমি এটার প্রতি থাকবো, আপনি 6 মাস 1 বছর কাজ করেন, দেখবেন স্কোপ আসবেই। স্কোপ আসবেই। আপনি ওকে। লিনাক্স রেডার পরীক্ষাটা দেন, সিসিএনএটা এটাই দেন। ট্রু, এটাই। কারণ আপনি চেষ্টা করলে অবশ্যই হবে। যেমন আমার আমার টিচার মানে দিয়ে আমি আমি, এটা এটা আমার পেরেছি। স্ক্যার্ডনেস হচ্ছে যে ধরেন আপনারা অনেক টার্মস গুলো ইউজ করেন, যে এই টার্মস গুলো যেমন আপনি এখানে 2-3টা টার্মস ইউজ করছেন, জার্গন, তারপরে এই যে আপনার কি যেন ফাইল সিস্টেমের যে কিছু কথা আপনি এখানে কিছুক্ষণ আগে বলছিলেন। তো এই বিষয়গুলো হয়তো আমার জন্য একটু টাফ, বিকজ অফ আমি তো এই সেক্টরের না। হ্যাঁ, আমি অন্য একটা সেক্টর থেকে আপনার এখানে জন্য টাফ এসেছি। হবে না। আমি আপনাকে বলি, আপনার জন্য এটা টাফ হবে না। কারণ আমরা এখানে একেবারে বিগিনিং থেকে এখানে আপনাকে ডিসকাশন করা হবে। তো আপনি যদি মনোযোগ আচ্ছা। দেন, আপনি যদি আপনার জায়গা থেকে শিখার যদি আগ্রহ থাকে, আপনি জি। আমি গ্যারান্টি দিতে পারবো আপনি শিখতে পারবেন। আবার যদি বলেন যে না, আমার আগ্রহ নাই, তাহলে কিন্তু পারবেন না। তবে ওই জব রোলে সুইচ করতে পারলে এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট বা পজিটিভ হয়। জি।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি, পরে কার কোশ্চেন আছে করতে পারেন আপনি আপনাদের একজন কোশ্চেন। হাত তুলছেন। জি, কে হাত তুলেছে বলেন ভাই, কোশ্চেন বলেন। যে কোনো ধরনের কোশ্চেন আপনারা বলতে পারেন, মানে আপনাদের যেগুলো জানার ইচ্ছা, ভয় না রেখে আগ্রহ নিয়ে করতে পারেন। আহ কেউ যেহেতু করতেছেন আমি একটু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কয়েকটা প্রশ্ন, আমার প্রশ্নের কয়েকটা ভাগ থাকবে। যদিও এখানে স্ক্রিপ্টিং কিছুটা শেখানো হবে, এটা কতটুকু ডিপলি আপনারা যাবেন? আর প্যাচ ম্যানেজমেন্ট একটু টাচ করবে কোর্সের ভিতরে, যেহেতু আমরা জব মার্কেটে অনেক কিছুই চাই। আহ, এই ব্যাপারে কতটুকু আপনারা ডিপলি যাবেন, আর টোটাল ডিউরেশনটা অ্যাপ্রক্সিমেটলি কতটুকু হবে কোর্সের? টোটাল ডিউরেশন হচ্ছে আমাদের এখানে 50 আওয়ার। আমাদের প্রতিদিন আমাদের 2 ঘন্টা করে টোটাল 50 আওয়ার্স এখানে কভার করা হবে। আহ স্ক্রিপ্টিং এর কথা যেটা বলছেন, আমাদের এখানে বেসিক স্ক্রিপ্টিংটা নিয়ে আলোচনা করা হবে। স্ক্রিপ্টিং এর প্যাটার্ন নিয়ে আলোচনা করা হবে, কিভাবে স্ক্রিপ্টিং করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সিম্পল আমরা কিছু স্ক্রিপ্টিং এক্সাম্পল হিসেবে ওইখানে ইউজ করব। ভ্যারিয়েবল নিয়ে আমরা এখানে আলোচনা করব, কিভাবে ভ্যারিয়েবল ডিফাইন করবেন, সেটা কিভাবে আমরা হচ্ছে শেল কমান্ডকে আমরা স্ক্রিপ্টিং এর মধ্যে ইউজ করতে পারি। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ইন্ডাস্ট্রিতে আমরা যে স্ক্রিপ্টিংটা নিয়ে আলোচনা করব, ইন্ডাস্ট্রিতে আমাদের যেটা বেশি ইউজ হয়, যেমন আপনার অটোমেটিক স্ক্রিপ্ট দিয়ে আপনি একটা কোনো ব্যাকআপ রান করবেন। তো আমাদের যে স্ক্রিপ্ট গুলো হবে, এই স্ক্রিপ্ট গুলো থেকে আপনার ডে বাই ডে যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো কভার হবে। আর অ্যাডভান্স স্ক্রিপ্টিং বা এটা হচ্ছে প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং মানে কিন্তু লাইক প্রোগ্রামিং। তো আপনাকে যদি অ্যাডভান্স স্ক্রিপ্টিং কভার করতে হয় বা শিখতে হয়, আমরা আপনাকে আরো মোর লার্নিং করতে হবে। আমরা আপনাদেরকে স্ক্রিপ্টিং এর যে একেবারে ডিটেল আছে আমার কাছে, 300 পেজের স্ক্রিপ্টিং এর বই আছে। আমি আপনার সবাইকে প্রত্যেকটা ব্যাচে এটা দিয়ে দিই। যারা আরো বেশি ডিপলি লার্ন করতে চায়, ওনারা ওইটাকে ফলো করলেই আরো অনেক বেশি শিখতে পারে। তো এই স্ক্রিপ্টিং এর হচ্ছে এটা। সেকেন্ড কোশ্চেনটা আপনি কি বলছেন, একটু আবার যদি বলতেন। প্যাচ প্যাচ নিয়ে, যে আপগ্রেড বা ইগুলা ভার্সন আপগ্রেড আপডেট এটা যেটা হচ্ছে হয় আর গিয়ে কি। আপনি এখানে আমরা যে সফটওয়্যার বা প্যাকেজ ম্যানেজমেন্ট, যেখানে আমরা দেখব কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করা, তারপরে হচ্ছে যদি কোন সিস্টেমটাকে আপডেট করা। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের কোর্সের এই আওতাধীন। আচ্ছা, আর মোটামুটি অটোমেশন কিছুটা তো এখানে কভার করে ইএক্স এর ভেতরে। একটু কি ডিপে যাওয়ার চিন্তা ভাবনা আছে আপনাদের, না যতটুকু আমাদের এখানে ইএক্স G200 এর সাথে অটোমেশনটা নেই, এনসিবলটা নেই। অটোমেশন হচ্ছে ইএক্স 294, আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে রেড হ্যাট সার্টিফিকেট সিস্টেম ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ওইটার মধ্যে হচ্ছে যারা স্ক্রিপ্টিং অটোমেশনটা আলোচনা করে। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এটা নেই। আমাদের যে সরি, একটু আগে এখানে আমরা যে ফরম্যাটটা দেখাবে। সরি সরি, এখানে হচ্ছে কন্টেনারাইজেশন টেকনোলজি, এটা স্কিপ কন্টেনারাইজ। এটা। হ্যাঁ, কন্টেনারাইজেশন টেকনোলজি পডম্যান দিয়ে আমরা ইমেজ বিল্ড করা, রান করা, স্টার্ট স্টপ সার্ভিস ক্রিয়েট করা, এই বিষয়গুলো আমরা কিন্তু কিভাবে পডম্যান দিয়ে, যেটা হচ্ছে আপনি আমি ইজিলি যদি বলি, আহ, একটা কোর্স আছে DO 190। এই যে 190 যে কোর্সটা আছে, মূলত ওই কোর্সের মধ্যে যা থাকে আমরা এখানে ব্রিফলি ওই অ্যাট এ গ্লান্সে সবকিছু এখানে আসলে কভার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সরি, আমি DO 180, আমি কোড এক্সামের কোড ভুল বলেছি। DO 180। দেন আর কার কোনো কোশ্চেন আছে? ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন? এটা থেকে আরেকজন লেখছে যে ভাই, কনফার্ম। এআই সেক্টরে আর কি, এআই এমএল সেক্টরে আসলে লিনাক্সের কি কতটুকু নিড
এইটা জানতে চাচ্ছে দিদার ভাই। এআই। মেশিন লার্নিং উনি এমএল দিয়ে যেটা বুঝাইছে। মেশিন লার্নিং টা টোটালি এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে একটা টোটালি সফটওয়্যার পার্ট আর কি, যেটা হচ্ছে পাইথন দিয়ে হচ্ছে আহ, আহ, মানে মূলত ডেভেলপ করা ডাটা ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ যারা আছে ওইখানে এটা। তো আমাদের এখানে হচ্ছে এই ওই পার্টে আমাদের এখানে কোনো কিছুই নেই। তবে মেশিন লার্নিং এ যে আপনার এআই যে যদি কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন সেটা যদি রান করতে চায় মূলত কিভাবে লিনাক্স সিস্টেমে রান করে আপনি ওই জিনিসগুলো হয়তো আপনি এখানে পাবেন আর কি। তো এছাড়া আর এখানে আর তেমন কোনো কিছু নেই আর কি, কারণ ওইটা হচ্ছে টোটালি হচ্ছে সফটওয়্যারের পার্ট আর কি। আর আমার আগের কোশ্চেনের সাথে একটু সাপ্লিমেন্টারি যোগ করতে চাই। এসসি লিনাক্সটা মোটামুটি আপনারা যতটুকু কভার করবেন এটা তো ডে টু ডে কাজ করার মতো যথেষ্ট হবে নাকি? এটা 100% ডে টু ডে কাজ করার জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে। লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের যে কোর্সের টপিকস গুলা এগুলো খুব ইন্টারেস্টিং টপিকস, এবং মূলত ওএস এর যে ভিত্তি আপনার যে বেসমেন্ট, এই বেসমেন্টটা হচ্ছে লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এই বেসমেন্টটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আমার মনে হয় না আপনার কোনো একটা টপিক বা কোনো একটা টুলসে আপনি আটকাবেন। এটা খুবই মানে রিচ একটা কোর্স আর কি। কেউ যদি সাইবার সিকিউরিটি বা লিনাক্সের ইয়ে করতে চান তাদের জন্য। একজন ভাই একটা কোশ্চেন করেছেন পিসি কনফিগারেশন। আমাদের হচ্ছে 4 জিবি মেমোরি যদি হয় আর হচ্ছে গিয়ে স্টোরেজ যদি 10 জিবি হয়, তাহলে আমাদের সার্ভার আমরা ভার্চুয়াল মেশিন রান করতে পারবো, মানে উইদাউট হেজিটেশনে আর কি। 1 কোর সিপিইউ হলে হবে। 4 জিবি র্যাম দিলে আমরা সুন্দর মতো রান করতে পারবো। আর যদি কারো যদি তারও শর্ট থাকে তাহলে 2 জিবি মেমোরি দিয়ে আমরা মিনিমাল মোডও রান করতে পারবো। এটাতে আমার কোনো মনে হয় কেভিএম এর কাজ দেখাবেন? না, আমাদের এখানে কেবিএম এ করা হবে না। আমাদের এখানে হচ্ছে ভার্চুয়াল বক্স বা হচ্ছে ভিএমআর ওয়ার্ক স্টেশনের মধ্যে মেশিন গুলা ক্রিয়েট করে দেখানো হবে। ভার্চুয়াল প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টেই করা হবে। যে প্র্যাকটিক্যালি দেখানো। এই কোর্সে কি থিওরি থাকবে বেশি না প্র্যাকটিক্যাল থাকবে বেশি? 80% হচ্ছে প্র্যাকটিক্যাল, 20% থিওরি কভার হবে। মানে লিনাক্স সেটআপ দেওয়া থেকে শুরু করে যাবতীয় সব দেখাবেন না? জি জি, একবারে সেট আপ দেওয়া মানে আপনি স্টার্টিং কিভাবে আপনি স্টার্ট করবেন ওইটা থেকে শুরু করে তারপর কিভাবে ম্যানেজ করবেন ওই পর্যন্ত। তারপর ওই যে হার্ড ডিস্ক মাউন্ট টাউন কিভাবে করে, ফাইল জি, ওইটা শেয়ারিং। হচ্ছে গিয়ে আমি অলরেডি আমাদের কোর্সে বলেছি যে ফাইল সিস্টেমের কথা বলতেছিলাম, স্টোরেজ ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড এবং এলবিএম। যখন আমরা স্টোরেজ পার্ট শিখবো তখন মাউন্ট আনমাউন্ট পার্টিশনিং ওই জিনিসগুলো ওইখানে আমাদের কভার হবে। তারপরে লিনাক্সটাকে কিভাবে উইন্ডোজে ফাইল শেয়ার করে ওটাকে দেখবেন ভাই? ওই যে সাম্বা সাম্বা লিনাক্স দেয়া। সাম্বা সার্ভার আমাদের এই টপিকসে নেই। আমি রেড হ্যাটের যে অফিসিয়াল ট্রেনিং মডিউল আমি সেখান থেকে আপনাদেরকে দেখিয়েছি, ওইখানে সাম্বার কথা নেই। ওইখানে শুধু এনএফএস দেওয়া আছে, যেটা লিনাক্স টু লিনাক্সে ফাইল শেয়ার করা যায়। আমাদের আমাদের আরেকটা কোর্স আছে সার্ভার ফর এন্টারপ্রাইজ। এই সার্ভার ফর এন্টারপ্রাইজ কোর্সের মধ্যে সাম্বা আছে, ওইখানেও এনএফএস আছে। ওইখানে আরো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টের জন্য যে সমস্ত সার্ভিস গুলো দরকার হয় আমরা ওই সার্ভিস গুলো এখানে রান করি। যেমন আমি বলি ডিএনএস সার্ভার, ইমেল সার্ভার, তারপর হচ্ছে সাম্বা সার্ভার, তারপর হচ্ছে ফায়ার ওয়াল, তারপর হচ্ছে এসএসএস অ্যাডভান্স এসএসএস, তারপর হচ্ছে আপনার এনএমএস সার্ভার, ডেটাবেস সার্ভার, ওয়েব সার্ভার। এই যে সার্ভার রিলেটেড যতগুলো টপিকস আছে, আমাদের আরেকটা কোর্স আছে যেটা আমার অলরেডি রানিং ব্যাচ আছে, আমাদের ডিএনএস পর্যন্ত আমরা আসছি। তো ওই কোর্সে আমরা হচ্ছে গিয়ে এই সার্ভারের পার্ট গুলো, সার্ভারের টপিকস গুলো আমরা কভার করে থাকি আর কি।
আর ওই কোর্সটা করার জন্য প্রি রিকুইজিট হচ্ছে আপনাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আপনি যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কোর্সটা বা এটার যে টুলস গুলো আছে এগুলো যদি আপনি না জানেন, তাহলে ওই কোর্সটা আপনার জন্য ফলপ্রসূ হবে না। এটা হচ্ছে প্রি রিকুইজিট হিসেবে কাজ করে। এই কোর্সে আমরা জাস্ট লিনাক্স এর বেসিক গুলো শিখবো না ভাইয়া? যে এটাতে আমরা বেসিক, আমরা স্টার্টিংটা কিভাবে করবেন সেখান থেকে আমরা সেই জিনিসগুলো আমরা আসলে মূলত শিখবো। মানে এটা হচ্ছে আপনার লিনাক্সটা হচ্ছে একটা সিঁড়ির মতো আর কি। আপনি এক এক লাফে 10 তলায় উঠতে পারবেন না, কিন্তু আপনি একটা সিঁড়ি, একটা একটা করে সিঁড়ি আহ, পার হয়ে হয়ে আপনি উপরে উঠতে পারবেন। তো বিষয়টা লিনাক্সের ক্ষেত্রেও কিন্তু সেম। হঠাৎ করে আপনি একবার উপরের কোন একটা কোর্স করে ফেললেন, আপনি এখানে কিছুই বুঝবেন না। কিন্তু এই যে যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন না করেন, তো এটা আমাদের বলতে পারেন হাতের খড়িও বলতে পারেন, আবার বলতে পারবেন এটা আমাদের হচ্ছে লার্নিং পাথ, এটা বা আমাদের ক্যারিয়ার পাথ। তো এইখান থেকে আমাদের শুরু হবে, এবং আমরা পরবর্তীতে যে আরো যে অ্যাডভান্স কোর্স গুলো আছে সেই কোর্স গুলো করে আমাদের স্কিলকে আমরা আরো ডেভেলপ করতে পারবো। কিন্তু এইটা ছাড়া যদি আপনি করতে যান, আপনি হোঁচট খাবেন। আপনি যদি ভাই চ্যাট জিপিটি কে বলে দেন যে একটা ওয়েব সার্ভার কিভাবে কনফিগার করব, আপনাকে ওয়েব সার্ভারে একেবারে একটা ওয়েব সার্ভার কনফিগার করার জন্য ডিটেল যা যা কমান্ড এক্সিকিউট করা লাগবে সেই কমান্ডের প্যাটার্ন সহ আপনাকে কিন্তু প্রোভাইড করবে। এখন এই যে কমান্ডের প্যাটার্ন যে প্রোভাইড করলো, এক শুরু করলো যে ধরেন লেখলো এপিটি ইনস্টল এইচটিটিপিটি। এখন এই যে এপিটি ইনস্টল, হয়তো আপনি ইনস্টল লেখা দেখে বুঝলেন যে এটা ইনস্টল করলো। এখন করার পরে হচ্ছে যে বলবে যে কনফিগারেশন পেজ বা মডিফাই বা আপডেট করার জন্য আপনাকে ভিআই বা বিমস টুলস ব্যবহার করলো। এখন আপনি আপনি কি করলেন, কপি পেস্ট করলেন। কপি পেস্ট করে কোন একটা ভুল ভুল করলেন, ওই ভুল থেকে আর মানে মানে আর সামনে আর আপনি মানে এগোতে পারবেন না। বা আপনি সাকসেসফুলি কনফিগার করে ফেললেন, কিন্তু কোন একটা ট্রাবল শুট হইলো, কোন সার্ভিস বন্ধ হয়ে গেল, কি কারণে বন্ধ হলো, আপনি আর ওইটাকে ট্রাবল শুট করতে পারবেন না। তো যার কারণ হচ্ছে কি আমাদের এখানে বেসিক টু একেবারে হচ্ছে অ্যাডভান্স পর্যন্ত আপনাকে একটা সার্ভারকে কিভাবে ম্যানেজ করা যায়, আমাদের এই কোর্সের মধ্যে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। মানে কোন কমান্ড আবার কোন কমান্ড হবে, মানে কি কমান্ডের কি কাজ, জি এসব জি জি সব জি, দেখাবেন হ্যাঁ, না? কোন কমান্ডের কি কাজ কেন করবেন সেই জিনিসগুলো আসলে মূলত এই কোর্সের আওতায়। ভাই এখানে কি কোনো কমান্ড মুখস্থ করা লাগবে না? কমান্ড আমি আজ পর্যন্ত কোনো কমান্ড আমি মুখস্থ করি নাই, তবে কোনটার কাজ কি এটা এতটুকু আইডিয়া তো আপনাকে রাখতে হবে। ওরাকল আর লিনাক্স এর ডিফারেন্স কি? আচ্ছা, ওরাকল তো হচ্ছে একটা ডেটাবেস, যেটাকে হচ্ছে গিয়ে ডেটা স্টোর করার জন্য, ডিজিটাল ডেটা স্টোর করার জন্য ওইটাকে ব্যবহার করা হয়, ওরাকল ডেটাবেস। লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটাকে কম্পিউটারটাকে ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়। তো একটা হচ্ছে ডেটাবেস আর একটা হচ্ছে কম্পিউটার সিস্টেমটাকে। ওরাকল দিয়ে ওরাকল দিয়ে কোনো কম্পিউটার সিস্টেমটাকে ম্যানেজ করা যায় না। আর ওই লিনাক্স অপারেটিং সিস্টেমের উপরেই ওরাকল ডেটাবেসটাকে ডেপ্লয় করা হলো। তো ডেটাবেসটা হচ্ছে আপার লেয়ারে, এটা যে অ্যাপ্লিকেশন। আর লিনাক্স হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, এটা হচ্ছে লোয়ার লেভেলে, এটা হচ্ছে কম্পিউটারটাকে ম্যানেজ করে। তো দুইটা আলাদা আলাদা জিনিস। আবার এখানে আমরা একটা আলোচনা করছিলাম ওরাকল লিনাক্স এর নামও আমরা শুনছি। আপনি যদি ওরাকল লিনাক্স এর নাম কথা বলেন, তাহলে ওরাকল লিনাক্স একটা সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, যেটা হচ্ছে ওরাকল ডেটাবেস কে রান করার জন্য, ওরাকল ডেটাবেসটাকে রান করার জন্য স্পেশালাইজড ভাবে অপারেটিং সিস্টেম ডেপ্লয় করা হয়েছে, যেটার নাম হচ্ছে ওরাকল ডেটাবেস, ওরাকল লিনাক্স। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই এই কোর্সে কোনো মাইগ্রেশন দেখাবেন না? না, মাইগ্রেশন তো বিশাল পার্ট। আপনি কি মাইগ্রেশন করবেন? সার্ভিস মাইগ্রেশন করবেন? কি সার্ভিস মাইগ্রেশন করবেন? ডাটাবেস করবেন, ওয়েব সার্ভার করবেন, ইমেল সার্ভার করবেন, ডিএনএস সার্ভার করবেন? তো আমরা এখানে কি মাইগ্রেশন দেখাবো বলেন?
আচ্ছা, আমার এখানে ব্যাকআপ সিস্টেম কি দেখাবেন ভাইয়া? ব্যাকআপ সিস্টেম বলতে? মনে করেন আপনি সার্ভার রেডি করলেন, হ্যাঁ, সার্ভার তো বসে যেতে পারে। তো আমায় এটার ব্যাকআপ কিভাবে হবে, বা বা ডিজাস্টার হওয়ার পরবর্তীতে কি করণীয়? আমাদের আরেকটা কোর্স আছে ডাটা সিস্টেম, মানে ব্যাকআপ এন্ড রিকভারি আরেকটা কোর্স আছে। ওই কোর্সের মধ্যে ব্যাকআপ এবং রিকভারির যে প্রসেস প্রসিডিউর, সফটওয়্যার কি দিয়ে ব্যাকআপ নেবেন, কি দিয়ে রিস্টোর করবেন, ওই কোর্সের মধ্যে এটা এন্টারপ্রাইজ ব্যাকআপ এন্ড রিকভারি আলাদা একটা কোর্স আছে, ওইটার মধ্যে এই ব্যাকআপ রিকভারিটা দেখানো হয়, এখানে দেখানো হয়। মনে করেন আপনি একটা সার্ভার রেডি করলেন, ঠিক আছে, এখন কোনো কারণে তো সার্ভারটা বসে যেতে পারে। তো ওই ক্ষেত্রে আমার ওই ব্যাকআপটা আমি কিভাবে নিব? আমার যে সার্ভার রেডি করলাম, অনেক পলিসি আপডেট কোনো কাজ করলাম, এটার ব্যাকআপটা কিভাবে রাখবো? তো এখন আপনি আমাকে বলেন, আপনি যে সার্ভারটা রেডি করলেন এটা কি ভার্চুয়াল সার্ভার, না আপনার এটা হচ্ছে গিয়ে ফিজিক্যাল ফিজিক্যাল সার্ভার? সার্ভার, ফিজিক্যাল অন প্রেম ফিজিক্যাল। অন প্রেমিস সার্ভার। ধরেন আপনি যে ব্যাকআপ নেবেন, আপনি কোথায় ব্যাকআপ নেবেন এটা বলেন। না, আমার ব্যাকআপ মনে করেন যে ডেস্টিনেশনটা কোথায়, ব্যাকআপ ডেস্টিনেশনটা কোথায়? ওয়েস্ট ওয়েস্ট নিলাম, ঠিক আছে, আমরা যেমন আমি উইন্ডোজের যেমন বুঝছি ব্যাকআপ আপনার নিই না, ব্যাকআপ ডেস্টিনেশন, ধরেন আপনি অ্যাকর্নিক একটা ওয়েস্ট অ্যাকর্নিক চলে বা আসছেন। হ্যাঁ, প্যারাগন দিয়ে যেন ব্যাকআপ নিই, হ্যাঁ, হ্যাঁ, ফুল ব্যারাল মিটার, ঠিক আছে, ওই ব্যাকআপটা আর হ্যাঁ। কি। এখন আপনি আপনার যে ব্যাকআপ ডেস্টিনেশন যেখানে আছে, এখানে ব্যাকআপ নেবেন কোন একটা টুলস এর মাধ্যমে, কোন একটা সফটওয়্যারের মাধ্যমে, যেটা আপনি নিজের মুখেই বললেন, অ্যাক্রোনিস। অ্যাক্রোনিস আছে, আপনি যদি স্যানোলজির স্টোরেজ ব্যবহার করেন, স্যানোলজির স্টোরেজের মধ্যে আছে। আপনি যদি কমবোল্ড ব্যবহার করেন, কমবোল্ডের মধ্যে আছে। আপনি যদি ভ্যারিটাস ব্যবহার করেন, ভ্যারিটাসের মধ্যে আছে। তো ওইটা হচ্ছে টোটালি ব্যাকআপ পলিসি, ব্যাকআপ এন্ড রিকভারি সলিউশনের আন্ডার। আমাদের কোর্সটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কোর্স। এটা ব্যাকআপ রিকভারি, মানে ব্যাকআপ নিয়ে রিস্টোরেশন করা এই প্রসেস না ভাইয়া। হ্যাঁ, ওইটা ডিফারেন্ট, আলাদা একটা কোর্স। ইমরান ভাই, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি লিভ জি, করতে পারি? আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা আজকে শেষ করে দিই। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে কষ্ট করে জয়েন করার জন্য। আশা করি নেক্সট উইকে আমাদের ক্লাস শুরু হবে, সবাই জয়েন করবেন। আপনাদের আরো অনেক কোশ্চেন থাকবে, তবে সেদিন আমরা এগুলো শুনবো। সো সবাইকে ধন্যবাদ। স্যার, আপনি তাহলে কিছু বলে শেষ করে দেন। জি, সবাই অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ ইন্ডাস্ট্রিতে হয়তো এখন হয়তো অনেকে এনরোল করবে, অনেকে করবে না, বা ইন ফিউচার হয়তো অনেকে করবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।